আপু, শুরু করা যাবে মনে হয়। আসসালামু আলাইকুম। আমাদের আজকের টপিক হচ্ছে কম্পিউটেড টোমোগ্রাফি বা সিটি স্ক্যান। শুরুতেই বলে নিই যে আমাদের হচ্ছে স্পেশাল ইকুইপমেন্টের যে টপিক গুলো আছে সেগুলোর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এমআরআই, দেন নেক্সট ইম্পর্টেন্ট টপিক হচ্ছে সিটি স্ক্যান। সিটি স্ক্যান থেকে কোশ্চেন আসবে না, এটা ইম্পসিবল। এবং সিটি স্ক্যান থেকে দেখা যাবে যে মানে সোললি সিটি স্ক্যান থেকেই কোশ্চেন আসবে পরীক্ষায়, ইউজুয়ালি দুইটা কোশ্চেন থাকে। আর অন্যান্য গুলোতে দেখা যায় বিভিন্ন স্টেমের সাথে মিক্সড আপ করে এমসিকিউ গুলোতে দেখা যায় যে অলমোস্ট 5টার মতো কোশ্চেনে সিটি স্ক্যান থেকে টপিক টাচ করে। কিন্তু মানে যদি বাই চান্স মানে কোশ্চেন কমও হয় সিটি স্ক্যান থেকে, তারপরেও দুইটা কোশ্চেন মাস্ট। কিন্তু ইউজুয়ালি 5টার মতো কোশ্চেন থাকে, মিক্সড আপ ভাবে অনেকগুলো কোশ্চেনই হয়ে থাকে। এই জন্য সিটি স্ক্যানটা আমাদের একটু গুরুত্ব দিয়ে পড়তে হবে। আর সিটি স্ক্যানের একটা সুবিধা হচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রে ইম্পর্টেন্ট টপিক গুলো থেকেই কোশ্চেন আসে। সিটি স্ক্যানের ক্ষেত্রে যদিও ভ্যারিয়েবল টপিক টাচ করে কোশ্চেনের সময়, কিন্তু ইম্পর্টেন্ট টপিক গুলো কিন্তু এখানে লিমিটেড। মানে অন্যান্য জিনিসের মতো যেমন আল্ট্রাসাউন্ডের ক্ষেত্রে অনেক ইম্পর্টেন্ট টপিক ছিল, এখানে কিন্তু ইম্পর্টেন্ট টপিকের সংখ্যা কম। এগুলো থেকে আসবে, আদার্স টপিক গুলো থেকেও আসে। এই জন্য মোটামুটি পুরাটা সম্পর্কে আমরা পড়ে একটা আইডিয়া রাখবো। আর যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো ভালোভাবে মুখস্থ করব এবং পরীক্ষার আগের দিন মাস্ট দেখে যেতে হবে। সিটি স্ক্যান ক্লাসটা রিলেটিভলি বড়, এটাকে আমরা দুই পার্টে নিব। আজকে ফার্স্ট পার্টটা নিব, আর নেক্সট ডে সেকেন্ড পার্টটা নিব। এখন সিটি স্ক্যান থেকে শুরুতে আমরা দেখে নিই টপিক গুলো কি কি আমাদের লাগবে। যেমন আমাদের লাগবে হচ্ছে সিটি জেনারেটর, সিটি জেনারেশন গুলো আমাদের 5 স্টার টপিক। তারপরে আমাদের সিটি স্ক্যানের সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক হচ্ছে, যদি সিটি স্ক্যান থেকে পরীক্ষার আগের দিন একটা টপিক করি তাহলে সেটা হবে হান্সফিল্ড ইউনিট বা সিটি নাম্বারস। দেন আমাদের আর্টিফ্যাক্ট ইম্পর্টেন্ট। আমি আলট্রাসোনোগ্রামের ক্ষেত্রেও বলেছিলাম যে কোনো মোডালিটিস এর ক্ষেত্রে আর্টিফ্যাক্ট গুলো ইম্পর্টেন্ট। টাইপস অফ ডিটেক্টর ইম্পর্টেন্ট। আর আদার 3 স্টার টপিকের ভেতরে আছে পিচ, ইকুইপমেন্টস, মেথোডোলজি, ক্যালসিয়াম স্কোরিং, আর হচ্ছে উইন্ডো ওয়াইড অ্যান্ড উইন্ডো লেভেল। তাহলে এখন শুরু করি। একটু লেন্দি টপিক কিন্তু রিলেটিভলি ইজি। দেখা যাবে যে প্রথমবার পড়তে একটু কষ্ট হলেও অনেকদিন মনে থাকবে। মানে একবার রিভিশন দিয়েও অনেক ভালো প্রোডাকশন দেওয়া সম্ভব সিটি স্ক্যান থেকে। যে জিনিসগুলো মনে থাকবে না, যেগুলো পরীক্ষার আগের দিন রিভিশন দিতে হবে, সেগুলো আমি পড়ানোর সময় বলে দিব। তাহলে মডার্ন সিটি টেকনিক ইজ প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্টেড বাই ডক্টর হান্সফিল্ড ইন 1972। এবং এই হান্সফিল্ডের নাম অনুযায়ী সিটি ইউনিট, সিটি যে নাম্বার সেগুলোর নামকরণ করা হয়েছে হান্সফিল্ড ইউনিট। কম্পিউটেড টোমোগ্রাফির প্রিভিয়াস নেম ছিল কম্পিউটারাইজড এক্সিয়াল টোমোগ্রাফি বা ক্যাট। আগে সিটি বলা হতো না, আগে বলা হতো ক্যাট, সিএটি। Tomo means slice, reads images of slice through the patient. এখন যেহেতু সিটিটা আমি একটু ডিটেলসে স্লাইড আনার চেষ্টা করেছি, মোটামুটি অলমোস্ট সবগুলো বই পড়েই যে লাইনগুলো আমার কাছে ইম্পর্টেন্ট মনে হয়েছে সেগুলো আমি স্লাইডের মধ্যে নিয়ে এসেছি। এই জন্য আমি যেগুলো টপিক ইম্পর্টেন্ট বা যেই লাইনগুলো আপনাদের মাস্ট জানতে হবে সেগুলো রেড মার্ক করে রেখেছি সিটির ক্ষেত্রে। অন্যান্য স্লাইডের ক্ষেত্রে আমি ইম্পর্টেন্ট টপিকগুলো নিয়ে এসেছি অন্যান্য টপিকের ক্ষেত্রে, কিন্তু সিটির ক্ষেত্রে যেগুলো মানে অলমোস্ট সব টপিকই টাচ করার চেষ্টা করেছি এবং যেগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলো আমি রেড মার্ক করে রেখেছি। এই জন্য কারোর কাছে যদি অনেক ভাস্ট মনে হয়, পড়তে কষ্ট হয়, তারা জাস্ট রেড মার্ক করা লাইনগুলো একটু দেখবেন। যেমন যদি আমরা এই স্লাইড থেকে তাহলে রেডমার্ক করা জিনিস দুটো জানতে চাই, তাহলে কি জানবো যে ডক্টর হান্সফিল্ড ইনভেন্ট করেছে কবে, 1972-তে। আর টোমো মিন্স স্লাইস। এরপরে আমাদের আরেকটা 5 স্টার টপিক হচ্ছে জেনারেশনস অফ সিটি। জেনারেশনস অফ সিটি, বর্তমানে সিটির আমাদের 7টা জেনারেশন আছে। এর মধ্যে প্রথম 5টা জেনারেশনই বেশি ইম্পর্টেন্ট। 6 আর 7 নাম্বার অনেক বেশি এক্সপেন্সিভ হওয়ায় স্পেশাল ক্ষেত্র ছাড়া ব্যবহার করা হয় না। এখন শুরুতে আমরা জানবো যে ফার্স্ট জেনারেশন সিটি অর ফার্স্ট ইএমআই স্ক্যানার। ইএমআইটা হচ্ছে যে কোম্পানি ইনভেন্ট করে সিটি, তার নাম ছিল ইএমআই, ইলেকট্রিক অ্যান্ড মিউজিক্যাল ইন্ডাস্ট্রিয়াল লিমিটেড। সেখান থেকে ফার্স্ট জেনারেশন সিটির আরেকটা নাম ইএমআই স্ক্যানার বা ফার্স্ট ইএমআই স্ক্যানারও বলা হয়। এখন এখান থেকে আমাদের ইম্পর্টেন্ট কি, ফার্স্ট জেনারেশন সিটিটার মুভমেন্টটা হচ্ছে ট্রান্সলেট রোটেট টাইপ। এটা আমি পরবর্তীতে ছবি দেখে বুঝিয়ে দিব।
আর এক্ষেত্রে আমাদের এক্স রে বিম ইজ পিকড আপ বাই সিঙ্গেল ডিটেক্টর, আমাদের একটা সিঙ্গেল ডিটেক্টর থাকবে। আর এক্স রে সোর্স অ্যান্ড ডিটেক্টর মুভ টুগেদার, ট্রান্সলেট বা রেক্টিলিনিয়ার মোশনের মাধ্যমে মুভ করে। দেন এই মেথডে আমাদের এক একটা স্লাইসের জন্য 5 মিনিট টাইম লাগে। আর এক্ষেত্রে আমাদের প্রিভিয়াসলি ডিটেক্টর ইউজ করা হতো সোডিয়াম আয়োডাইড, 120 কিলোভোল্ট এক্স রে টিউব ইউজ করা হয়, অ্যানোড ইউজ করা হয় স্টেশনারি অ্যানোড, আর লার্জ ফোকাল স্পট ইউজ করা হতো। এখন কিন্তু ফার্স্ট জেনারেশন সিটি অলমোস্ট মানে অবসলিউট হয়ে গিয়েছে, বা কোনো ইউজ নাই ফার্স্ট জেনারেশন সিটি। এখন থার্ড জেনারেশন সিটি সবচেয়ে বেশি ইউজ হয়। এখন তাহলে আমরা প্রিভিয়াসলি যেটা আলোচনা করলাম এগুলো থেকে জাস্ট আমাদের অল্প কিছু জিনিস লাগবে, রেডমার্ক করা পয়েন্টগুলো ইম্পর্টেন্ট, বাকিগুলো না পড়লেও চলবে। আর মনে রাখতে হবে ট্রান্সলেট রোটেট টাইপ মুভমেন্ট হয়। এই ছবিটা আমরা দেখি তাহলে আমাদের মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে। যেমন এইটা হচ্ছে আমাদের এক্স রে ক্ষেত্রে, এটা আমাদের এক্স রে টিউব, আর ডি দিয়ে বোঝানো হচ্ছে এখানে ডিটেক্টর। এখানে দেখেন যে আমাদের একটা মাত্র এক্স রে টিউব আছে আর একটা মাত্র ডিটেক্টর আছে, এবং এক্ষেত্রে আমাদের কেমন বিম পাঠানো হচ্ছে এক্স রে টিউবটা থেকে, দেখেন একদম পেন্সিল বিম, মানে স্ট্রেট লাইনে পেন্সিল বিম, একটা লাইনে পেন্সিলের মতো চিকন একটা লাইনে বিম পাঠানো হচ্ছে। এবং এই ক্ষেত্রে দেখা যাবে যে আমাদের যে রোটেশনটা হবে টিউবের প্লাস হচ্ছে মানে ডিটেক্টরে, সেটা হচ্ছে 180 ডিগ্রি রোটেশন। মানে বর্তমান যে সিটি সেগুলোর ক্ষেত্রে হোল বডি স্ক্যান, মানে রাউন্ড হোল বডিতে রোটেশন হয়, কিন্তু এক্ষেত্রে আমাদের দেখা যাবে যে এক্স রে টিউব আর ডিটেক্টর গুলো 180 ডিগ্রি রোটেশন করবে। এখন ট্রান্সলেট রোটেট মুভমেন্টটা কি? রোটেশন দিয়ে বোঝানো হয়েছে, যেটা আমরা প্রিভিয়াসলি আলোচনা করলাম ট্রান্সলেট রোটেট টাইপ। এটা রোটেট হচ্ছে যে আমাদের এক্স রে টিউব আর ডিটেক্টর এই দুইটা একই সাথে প্রথমে একটা লোকেশনে ছিল, এরপর এরা যেমন শুরুতে এটা এই লোকেশনে আছে, এখন এইখানে এরা হচ্ছে বিমটা এক্স রে বিমটাকে পাঠাবে, পাঠিয়ে এই যে দেখেন লিনিয়ার মোশন, এই যে স্ট্রেট লাইনে যে মোশন, লিনিয়ার মোশনে এরা অল্প অল্প করে মানে বিম পাঠাচ্ছে, একই সাথে পজিশন চেঞ্জ করছে আর ইমেজ তৈরি করছে। এই যে লিনিয়ার যে মুভমেন্ট বা রেক্টি লিনিয়ার বা সরল রেখায় যে মুভমেন্ট, এটা হচ্ছে ট্রান্সলেট মুভমেন্ট। টি দিয়ে ট্রান্সলেট বোঝালাম। আর এরপর এই পজিশনটা ধরেন স্ক্যান নেওয়া হয়ে গেল আমাদের, এরপর ডিটেক্টরটা কি করবে? ডিটেক্টর আর হচ্ছে আমাদের যে এক্স রে টিউব দুইটা একই সাথে রোটেট করবে। এই যে দেখেন এইখানে যে সরে গেল, এইটা হচ্ছে আমাদের রোটেট মুভমেন্ট। রোটেশনের সময় কিন্তু কোনো প্রকার এক্স রে বিম এরা পাঠাবে না, কারণ হচ্ছে রোটেশনটা করে মেইনলি একটা স্লাইসের ছবি পুরোপুরি ট্রান্সলেশন করে একটা জায়গায় থেকে থেকে ইমেজটা নেওয়ার পর এরা তারপর রোটেট করে আরেকটা লোকেশনে যাবে, যে বডির ওই পার্টের ইমেজটা নিবে এবং তারপর আবার ওই পজিশনে যেয়ে এরা ট্রান্সলেট করতে থাকবে। যেমন প্রথমে এখানে ছিল, এরপর এটা এখান থেকে এখানে গেল, যে দেখেন এইখানে আবার ট্রান্সলেশন মুভমেন্টটা শুরু করলো। এরপর এই যে এই মুভমেন্ট গুলো, লিনিয়ার মুভমেন্ট গুলো হচ্ছে আমাদের ট্রান্সলেশন মুভমেন্ট, আর যেটা আমরা রোটেট করছি যেমন এই পজিশন থেকে আবার এই পজিশনে যাচ্ছে, এইটা হচ্ছে আমাদের রোটেশন মুভমেন্ট। রোটেশন মুভমেন্টের সময় কোনো প্রকার এক্সপোজার হবে না, মানে এই সময় আমাদের কোনো প্রকার রেডিয়েশন যাবে না, শুধুমাত্র আমরা যখন ট্রান্সলেট করব তখন আমরা পেশেন্টটাকে এক্সপোজ করব রেডিয়েশনে। এই জিনিসটাই এখানে মূলত বোঝানো হয়েছে। আর যেহেতু পেন্সিল বিম সেই জন্য এক্ষেত্রে লেস স্ক্যাটারিং। কিন্তু একটা জিনিস চিন্তা করে দেখি তাহলে, যদি স্ক্যাটারিং কম হয়, স্ক্যাটারিং মানে তো আমরা জানি যে ছড়ায় যাওয়া, যেটা দিয়ে ইফেক্টিভ কোনো ইমেজ পাওয়া যায় না, তাহলে তো এই এক্স রেটা বা এই সিটি মেশিনটা রাখলেই সুবিধা ছিল। কিন্তু এটা কেন রাখা হয়নি? কারণ একটা একটা করে ছোট ছোট করে ট্রান্সলেট করছে আবার রোটেট করছে, এভাবে অনেক বেশি সময় লাগবে এবং এত সময় পেশেন্টকে এক্সপোজারে রাখা যাবে না। এই জন্য ফার্স্ট জেনারেশন সিটিটা এখন টোটালি রিপ্লেস হয়ে গিয়েছে বাই আদার জেনারেশনস। এবং এই ক্ষেত্রে আমাদের হিউজ টাইম লাগে, একটা স্লাইস নিতে অ্যারাউন্ড টাইম লাগে আমাদের ফার্স্ট জেনারেশনের ক্ষেত্রে 5 মিনিট। আর ইউজুয়ালি ফার্স্ট জেনারেশনটা ইউজ করা হতো হেডের ইমেজ নেওয়ার ক্ষেত্রে। হেডের ইমেজ পুরাটা নেওয়ার জন্য দেখা যেত যে আমাদের টাইম লাগতো কত, অ্যারাউন্ড 25 মিনিট সময় লেগে যেত। এখন এইখান থেকে কিছু জিনিস ইম্পর্টেন্ট, যেমন যদি আমাদের ফার্স্ট জেনারেশন থেকে 3-4টা লাইন জানতে হয়,
অবশ্যই আমরা ফার্স্ট জেনারেশন থেকে পুরোটা একবার রিডিং দিব, কিন্তু মুখস্থ রাখবো বা মনে রাখবো শুধু রেড মার্ক করা পয়েন্ট গুলো। যেমন এটা ট্রান্সলেট রোটেট টাইপ মুভমেন্ট হয়, সিঙ্গেল ডিটেক্টর ইউজ করা হয়, মোশনটা হচ্ছে ট্রান্সলেট মোশনের আরেক নাম রেক্টিলিনিয়ার মোশন, 5 মিনিট পার স্লাইস টাইম লাগে। আর এখানকার প্রতিটা পয়েন্ট ইম্পর্টেন্ট, যে সিঙ্গেল এক্সরে টিউব, এই যে একটা সিঙ্গেল এক্সরে টিউব আর ওয়ান ডিটেক্টর। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে একটা বইয়ে মানে থালাঙ্কিতে আপনার 2টা ডিটেক্টর লেখা আছে। এই জিনিসটা কনফিউজিং, কিন্তু সবগুলো বইতেই একটা ডিটেক্টরের কথা লেখা। যদি বাই চান্স একটা ডিটেক্টর অপশনে না থাকে ওয়ান ডিটেক্টর, সেক্ষেত্রে 2 ডিটেক্টরস থাকলে ওইটা আপনারা তখন ওইটা অ্যান্সার দিবেন। কিন্তু যদি সিঙ্গেল এক্সরে টিউব এন্ড ওয়ান ডিটেক্টর থাকে তখন অবশ্যই অ্যান্সার ওয়ান ডিটেক্টর হবে। এই যে পেন্সিল বিম 180 ডিগ্রি রোটেশন হচ্ছে, আর অ্যাডভান্টেজ হচ্ছে লেস স্ক্যাটারিং। আর ডিসঅ্যাডভান্টেজ কি, অনেক টাইম লাগে। আমি আগেই যেটা বললাম 5 মিনিট সময় লাগে আপনার একটা স্লাইসের জন্য, আর 5 ভিউ ইমেজ তৈরি করতে 25 থেকে 30 মিনিট সময় লাগে। আর অনেক বেশি আফটার গ্লো থাকে ডিউ টু সোডিয়াম আয়োডাইড, অনেক বেশি আফটার গ্লো থাকে। আফটার গ্লো মানে হচ্ছে মানে রেডিয়েশন অফ করার পর বা ইমেজ নেওয়ার পরেও পেশেন্টটা এক্সপোজার হতে থাকে, ইমেজ কোয়ালিটিটা ডিটেরিওরেট করতে থাকে। এই জিনিসটাই হচ্ছে আমাদের আফটার গ্লো বলা যায়, মানে হচ্ছে আফটার ইফেক্ট থেকে যায়। could not accommodate huge dynamic range of X-ray interaction, water bath acted as bolus। এই পয়েন্টগুলো একবার দেখবো, এগুলো জাস্ট মুখস্থ, শুধুমাত্র এই 2টা পয়েন্ট মনে রাখলেই হবে, প্রথম 2টা পয়েন্ট। দেন এবার আমরা চলে আসি সেকেন্ড জেনারেশন। সেকেন্ড জেনারেশনের এই ছবিটা আগে ভালোভাবে দেখি। ফার্স্ট জেনারেশনের সাথে সেকেন্ড জেনারেশনের ডিফারেন্স কি একটু যদি মাথা খাটায়, তাহলে আমরা যেহেতু একটু আগেই দেখলাম ছবিটা, একটু চিন্তা করে দেখেন যে বেসিক ডিফারেন্স আমরা কি পাচ্ছি এখানে। এখানে আগেরটাতে কি ছিল, একটা এক্সরে টিউবের সাথে একটা ডিটেক্টর ছিল। এখানে দেখেন, এখানে কিন্তু আপনার রোজ অফ ডিটেক্টর, এটা কি রো অফ ডিটেক্টর, অনেকগুলো ডিটেক্টর আছে। ইউজুয়ালি কয়টা ডিটেক্টর থাকতে পারে, 30 পর্যন্ত ডিটেক্টরস থাকতে পারে এখানে। আর হচ্ছে এখানে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে এখানে ডিটেক্টর গুলো লিনিয়ার অ্যারেতে সাজানো থাকে। দেখেন ডিটেক্টরের রোটা কিন্তু একই লাইনে আছে, একটা লাইনে দেখে এটাকে লিনিয়ার অ্যারে বলা হচ্ছে। আর আগেরটাতে আমরা দেখেছিলাম পেন্সিল বিম ছিল আমাদের ফার্স্ট জেনারেশনে, একটা স্ট্রেট লাইনে বিমটা যাচ্ছিল। এখানে দেখেন বিমটা একটা ফ্যান শেপ বিম বলা হয়, মানে আমাদের হাত পাখাগুলো আছে না, যেই পাখাগুলো কিছুটা এরকম শেপ হয়, আমরা বাতাস খাই যেটা দিয়ে, হাত পাখা যেগুলো, সেইটার মতো একটা হচ্ছে স্মল ফ্যান শেপ হয় এরকম কিছুটা। এই ফ্যানের অ্যাঙ্গেলটা খুবই ছোট, এটা হচ্ছে অনলি 10 ডিগ্রি। এই কথাটাই আমাদের মনে রাখলে হবে। আর এক্ষেত্রেও ট্রান্সলেট রোটেট মুভমেন্ট, মানে এই জায়গায় যখন ছিল তখন এটা একটু লিনিয়ার মোশন করে এই পজিশনের স্লাইস গুলোর ছবি খুব সুন্দরভাবে নিয়ে নিবে, এরপর এটা রোটেট করবে, করে আবার আরেক পজিশনে যে আবার স্লাইডের ছবি নিবে, এইভাবে এটা ট্রান্সলেট রোটেট টাইপের মুভমেন্ট করতে থাকবে। ওকে, তাহলে আমাদের এইখান থেকে সেকেন্ড জেনারেশন থেকে যদি আমাদের অল্প কিছু জিনিস জানতে হয়, তাহলে আমরা কি কি জানবো, যে এক্স-রে beam is picked up by rows up to 30 detectors, the X-ray source and detector then move together, যেটা একসাথে মুভ করে ট্রান্সলেট করবে, আবার এরা রোটেটও করবে। দেখেন 30 ডিটেক্টরস লিনিয়ার অ্যারেতে অ্যারেঞ্জ থাকে। আর এক্ষেত্রে দেখেন আপনার 1 মিনিট টাইম লাগে একটা স্লাইস তৈরি করতে। কোন কোন বইয়ে লেখা, ম্যাক্সিমাম বইয়ে লেখা আছে 18 সেকশন পার স্লাইস, মানে মানে 18 সেকেন্ড লাগে আপনার, 18 সেকেন্ডে একটা করে স্লাইস নিতে পারবে। আবার কোথাও কোথাও 90 সেকেন্ডও লেখা আছে, কিন্তু যদি একটা অ্যান্সার চাই তখন আমাদের অ্যান্সার হবে যেটা বোল্ড করে লেখা 18 সেকেন্ড পার স্লাইস। ইউজুয়ালি এক একটা স্লাইস মানে এক একটা স্লাইসের জন্য 18 সেকেন্ড টাইম লাগবে। দেন আমাদের বিমটা হচ্ছে ন্যারো অ্যাঙ্গেল অফ 10 ডিগ্রি বিম। আর এটার ফার্স্ট অ্যাডভান্টেজ কি হবে, যদি আমরা ফার্স্ট জেনারেশনের সাথে চিন্তা করি, লেস টাইম কনজিউমিং, 15 টাইমস ফাস্টার দেন ফার্স্ট জেনারেশন। আর ইমপ্রুভস ইমেজ কোয়ালিটি, ইমেজ কোয়ালিটিটাকেও এরা ইমপ্রুভ করবে। কিন্তু ডিসঅ্যাডভান্টেজ কি, যেহেতু ফ্যানশেপ বিম কিছুটা স্ক্যাটার রেডিয়েশন বেশি হবে, আর যেখানে স্ক্যাটার রেডিয়েশন সেখানে মনে রাখতে হবে পেশেন্ট ডোজও আমাদের বেশি চলে যাবে। এটা একটা খুবই সুন্দর ছবি, দুইটা ডিফারেন্স বোঝানোর জন্য, যেহেতু এই দুটাকে সবসময় কম্পেয়ার করে পড়তে হবে, ফার্স্ট জেনারেশন আর সেকেন্ড জেনারেশন। ফার্স্ট জেনারেশনের ক্ষেত্রে এক্স-রে টিউব একটা, ডিটেক্টর একটা, এই বইয়ে লেখা ডিটেক্টর সংখ্যা 2, যেটাই থাকুক ট্রু দিব আমরা, একটা বা দুইটা।
এখন আমাদের হচ্ছে এক্ষেত্রে আমাদের বিমটা কি পেন্সিল বিম, আর এক্ষেত্রে আমাদের বিমটা হচ্ছে ফ্যান শেপ বিম। অ্যাঙ্গেলটা কত ছিল 10 ডিগ্রি। আর আরেকটা জিনিস খেয়াল করি যে এখানে আমাদের লিনিয়ার অ্যারেতে বেশ কয়েকটা ডিটেক্টর থাকবে, 30 ডিটেক্টর থাকবে, কিন্তু এখানে আমাদের একটা ডিটেক্টর থাকবে। আর অনেক সময় দুটা ডিটেক্টরও থাকতে পারে। এই হচ্ছে আমাদের বেসিক ডিফারেন্স। আমাদের যদি পড়তে ইচ্ছা নাও করে, আমরা খালি মনে রাখবো দুইটা জিনিস, এই ফার্স্ট জেনারেশন সেকেন্ড জেনারেশন থেকে, যে দুইটাই আমাদের ট্রান্সলেট প্রোটোটাইপ। আর হচ্ছে আমাদের দুইটার ক্ষেত্রেই আমাদের হচ্ছে এক্সট্রা টিউব একটা, কিন্তু আমাদের হচ্ছে সেকেন্ড জেনারেশনের ক্ষেত্রে ডিটেক্টর সংখ্যা বেশি, আর ফার্স্ট জেনারেশনের ক্ষেত্রে ডিটেক্টর সংখ্যা এক, আর কোনো কোনো বইয়ে 2 লেখা আছে। আর থার্ড জেনারেশন সিটি, এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট সিটি স্ক্যান মেশিন গুলোর ভেতরে। আমাদের হসপিটাল গুলোতে যে মেশিন গুলো, সেগুলো ইউজুয়ালি ম্যাক্সিমাম হসপিটালেই থার্ড জেনারেশন সিটি। এটা মানে আমাদের এফিসিয়েন্সিও ভালো, ইমেজ কোয়ালিটিও ভালো, আবার রিলেটিভলি কস্ট ইফেক্টিভ। সিক্স জেনারেশন সিটি জেনারেশন যত বাড়বে, সিটি স্ক্যানের কোয়ালিটি তত, মানে সিটি স্ক্যান মেশিন তত আপগ্রেডেড হবে, কিন্তু একটা কস্টের ব্যাপার আছে, অনেক বেশি কস্টলি ওগুলো। এই জন্য আমাদের রিলেটিভলি লেস এক্সপেন্সিভ, কিন্তু কোয়ালিটি ভালো হচ্ছে আমাদের থার্ড জেনারেশন সিটির। লেস বলতে গেলেও অ্যারাউন্ড হচ্ছে 2.5-3 কোটি টাকা লেগেই যায় এক একটা মেশিনের প্রাইস। এখন থার্ড জেনারেশন সিটিটা কেমন, রোটেট রোটেট টাইপ মুভমেন্ট করে এরা, মানে এক্ষেত্রে আমাদের এক্স রে টিউব আর হচ্ছে ডিটেক্টর দুইটাই রোটেট করবে, কোনো ট্রান্সলেশন মুভমেন্ট নাই, ট্রান্সলেট করার প্রয়োজন হয় না। এখানে কি বলছে, the X-ray beam hits a row of detectors wide enough to image a whole slice, then the two then rotate together to image a different angle. এই জিনিসটা ভালোভাবে দেখলে মোটামুটি আমাদের ক্লিয়ার হয়ে যাবে থার্ড জেনারেশন সিটি স্ক্যানটা কি। রোটেট রোটেট টাইপ কেন বলছে, এখানে আমাদের যে ডিটেক্টর সংখ্যাটা অনেক বেশি থাকে, এবং ডিটেক্টরটা দেখেন একটা কার্ভি লিনিয়ার অ্যারেতে থাকে। হ্যাঁ, মানে আগেরটাতে ছিল, সেকেন্ড জেনারেশন অনেকগুলো ছিল কিন্তু স্ট্রেট লাইনে ছিল, একটা স্ট্রেট লাইনে ছিল, আর এখানে একটা কার্ভি লিনিয়ার, মানে একটা হচ্ছে আপনার গোল রাউন্ডে বা কার্ভ লাইনে থাকে। আর আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে এক্ষেত্রে যেহেতু অনেকগুলো ডিটেক্টর থাকে এবং কার্ভ বা একটা কার্ভ লাইনে থাকে, যার জন্য দেখা যায় যে মানে যে এক্স রে টিউব থেকে যে এক্স রে গুলো আসে সেটা দিয়ে একটা স্লাইসের ইমেজ ইজিলি তৈরি হয়ে যায়। মানে ফার্স্ট জেনারেশনের ক্ষেত্রে যেটা হচ্ছিল আর সেকেন্ড জেনারেশনের ক্ষেত্রে যেটা হচ্ছিল, একটা স্লাইস, যে কয়টা ডিটেক্টর ছিল সেটা দিয়ে একটা স্লাইসের ইমেজ তৈরি হচ্ছিল না, যার জন্য একটা স্লাইসের ইমেজ ফুল নেওয়ার জন্য প্রিভিয়াস স্ক্যান গুলোতে আমাদের লাগছিল কি ট্রান্সলেশন মুভমেন্ট, কিন্তু এখানে মানে ডিটেক্টরের একবার মুভমেন্ট দিয়েই পুরো একটা স্লাইসের ছবি নিয়ে নেওয়া পসিবল। এক্ষেত্রে ডিটেক্টর সংখ্যা কত, 700 থেকে 750, আর মোর দেন 800 ডিটেক্টর কোনো কোনো বইয়ে লেখা আছে। টাইপ অফ ডিটেক্টর হচ্ছে জেনন এন্ড সিন্টিলেশন ক্রিস্টাল, তবে এখন আমাদের সিন্টিলেশন ক্রিস্টালটাই বেশি ইউজ হয়, জেননটা অলমোস্ট অবসলিউট বা হচ্ছে টোটালি ইউজ হয় না এখন জেননটা। আর এক্ষেত্রে আমাদের টাইম লাগবে খুবই কম, less than 5 সেকেন্ড পার সেকশন, less than 5 সেকেন্ড পার সেকশন টাইম লাগবে, কিন্তু একটা বইয়ে দেখলাম less than 0.5 সেকেন্ড লেখা। তবে আমরা যেহেতু বাকি ম্যাক্সিমাম বইয়ে less than 5 সেকেন্ড পার সেকশন, এইটাই মনে রাখার চেষ্টা করব আমরা। যদি বাই চান্স 5 সেকেন্ড পার সেকশন স্টেমে না থাকে, তখন আমরা এইটা অ্যান্সার দিতে পারি, হয়তোবা অন্য বই থেকে কোশ্চেনটা করা হয়েছে। এখন এক্স রে বিমের ক্ষেত্রে এখানেও ফ্যান বিম ইউজ করা হয়, এখানে অ্যাঙ্গেলটা হচ্ছে 30 ডিগ্রি। তাহলে আমরা সেকেন্ড জেনারেশনে কি দেখলাম, যে সেকেন্ড জেনারেশনে অ্যাঙ্গেলটা ছিল আমাদের 10 ডিগ্রি, এখানে আমাদের অ্যাঙ্গেলটা হয়ে গিয়েছে 30 ডিগ্রি। আর আরেকটা ইম্পর্টেন্ট ডিফারেন্স হচ্ছে এক্ষেত্রে আমাদের 360 ডিগ্রি রোটেশন হয়। ফার্স্ট আর সেকেন্ড জেনারেশনের ক্ষেত্রে আমাদের কিন্তু অনলি 180 ডিগ্রি রোটেশন হচ্ছিল, কিন্তু এক্ষেত্রে আমাদের 360 রোটেশন হবে। তাহলে যদি আমাদের থার্ড জেনারেশন থেকে কিছু জিনিস মনে রাখতে হয়, তাহলে কোন কোন পয়েন্টগুলো ইম্পর্টেন্ট, যে থার্ড জেনারেশনটা রোটেট রোটেট টাইপের একটা হচ্ছে জেনারেশন। এক্ষেত্রে আমাদের বোথ এক্স রে টিউব আর হচ্ছে ডিটেক্টরটা রোটেট হবে, কোনো ট্রান্সলেশন মোশন থাকবে না, ডিটেক্টর সংখ্যা থাকবে অনেক বেশি, কার্ভড ডিটেক্টর থাকবে। আর আরেকটা জিনিস হচ্ছে যে আমাদের মানে ওয়াইড অ্যাঙ্গেল অফ ফ্যান বিম থাকবে, 30 ডিগ্রি অ্যাঙ্গেল, এবং একবার রোটেশনে একটা স্লাইসের ইমেজ পুরোপুরি নেওয়া পসিবল হবে।
দেন আমাদের নেক্সট হচ্ছে থার্ড জেনারেশনের অ্যাডভান্টেজ, লেস টাইম কনজিউমিং, আর এক্ষেত্রে আমাদের ইনক্রিজড স্ক্যাটার্ড রেডিয়েশন আর প্রডিউস রিং আর্টিফ্যাক্ট। এখন মাথার মধ্যে আসবে রিং আর্টিফ্যাক্ট জিনিসটা কি, এটা আমরা নেক্সট ক্লাসে ডিসকাস করব। তারপরে আমি জাস্ট একটু শর্টকাটে বলে দিই যে এই যে ডিটেক্টর অ্যারে 700 থেকে 800টা ডিটেক্টর, যদি এর মধ্যে শুধু একটা ডিটেক্টর নষ্ট হয় তাহলে দেখা যাবে যে ডিটেক্টরটা মুভমেন্ট করে যতগুলো ইমেজ নেবে সবগুলোতেই দেখা যাবে যে ওই ডিটেক্টরের জায়গায় ইমেজটা ডিফেক্টিভ আসবে, যার জন্য একটা রাউন্ড রিং শেপ একটা আর্টিফ্যাক্ট দেখা যাবে। মানে একটা ডিটেক্টর বা দুইটা ডিটেক্টর যদি নষ্ট থাকে 700 থেকে 750টা ডিটেক্টরের মধ্যে, তখন যেহেতু ডিটেক্টর অ্যারেটা পুরোপুরি ঘুরছে, যার জন্য ওই ডিটেক্টরটার প্লেসে প্লেসে দেখা যাবে যে ডিফেক্টটা একটা রিং এর মতো ফর্ম হবে, কারণ ডিটেক্টরটাও 360 ডিগ্রি ঘুরবে, আমার আর্টিফেক্টটাও 360 ডিগ্রিতে ছোট ছোট একটা পার্টিকুলার পয়েন্টে হবে, হয়ে মনে হবে একটা আংটি বা রিং। এই জন্য এইখানে এইটাকেই বলা হয় রিং আর্টিফেক্ট। থার্ড জেনারেশনের ক্ষেত্রে রিং আর্টিফেক্টের একটা চান্স থাকে, যেহেতু ডিটেক্টর রোটা অ্যারেটা পুরোপুরি ঘুরবে এই জন্য। এখন আমাদের ফোর্থ জেনারেশনটা কেমন, এটা আমাদের রোটেট ফিক্সড টাইপ। এটা কেন বলা হয় এটা আমি দেখাচ্ছি, যে এই যে দেখেন থার্ড জেনারেশনের সাথে বেসিক ডিফারেন্সটা কি। থার্ড জেনারেশনের ক্ষেত্রে কিন্তু আমাদের একটা অ্যারে অফ ডিটেক্টর মানে একটা রোতে ডিটেক্টর গুলো ছিল, কিন্তু এখানে দেখেন আমাদের যে গ্র্যান্টির ভেতরে পুরাপুরি একটা রাউন্ড মানে 360 ডিগ্রি এনসার্কেল করে এই পুরাটাই হচ্ছে আমাদের ডিটেক্টর। হ্যাঁ, এই যে পুরা সার্কেল পুরাটাই আমাদের ডিটেক্টর, পুরাটা জুড়ে ডিটেক্টর আছে, যেহেতু পুরাটাতেই ডিটেক্টর আছে গ্র্যান্টির ভেতরে, তার মানে হচ্ছে ডিটেক্টরের কোনো মুভমেন্টের দরকার নাই। এবং এক্ষেত্রে আরেকটা কি, এক্সরে টিউবটা দেখেন ডিটেক্টর সার্কেলের ভেতরে আছে এক্সরে টিউব, এক্সরে টিউবটা মুভ করবে করে বিভিন্ন লোকেশনে ডিটেক্টরের ওখানে ইমেজ পাঠিয়ে মানে স্লাইসের ছবি নিবে, কিন্তু আমাদের পুরা ডিটেক্টরের কোনো ডিটেক্টর মুভমেন্ট নেই। এই জন্য যেহেতু আমাদের টিউবটা রোটেট করছে এই জন্য এটার নাম হচ্ছে রোটেট, আর যেহেতু আমাদের ডিটেক্টর গুলো ফিক্সড থাকছে এই জন্য এইখানে আমাদের রোটেট ফিক্স টাইপ বলা হয় এটাকে। আর থার্ড টেকনিক ক্ষেত্রে দুইটাই মুভ করতো দেখে ওটার নাম ছিল রোটেট টাইপ। তাহলে আমাদের ফোর্থ জেনারেশনে কি হলো, একটা বড় গ্র্যান্টির ভেতরে সমস্ত আমাদের ডিটেক্টর গুলো একটা সার্কেল আকারে 360 ডিগ্রি ফিল আপ করে থাকলো। এই মানে ডিটেক্টরের সার্কেলের ভেতরে থাকবে এক্সরে টিউব, এবং যখনই এক্সরে বিম মানে রে বা রিলিজ হবে তখন সেটা ডিটেক্টর দিয়ে ইমেজ ফর্ম করবে। তাহলে এক্ষেত্রে অবশ্যই ডিটেক্টর সংখ্যা অনেক বেশি হতে হবে, ম্যাক্সিমাম বইয়ে লেখা 4800 ডিটেক্টর থাকবে। আর আমাদের এর ক্ষেত্রে কত ছিল, আমাদের হচ্ছে যেটা থার্ড জেনারেশন ওটার ক্ষেত্রে অনলি 800 ডিটেক্টর ছিল। আর আমাদের এই ক্ষেত্রে এক্সরে টিউব একটাই আছে। আর টাইপ অফ ডিটেক্টরটা সিন্টিলেশন টাইপ অফ ডিটেক্টর, স্ক্যানিং টাইমটা অনেক কমে যাবে, 1 to 10 সেকেন্ড হয়ে যাবে, আর ফ্যান বিমটাও ওয়াইড হবে, এখানে অ্যাঙ্গেলটা কোথাও মেনশন করা নাই। এই আচ্ছা, এখন কথা হচ্ছে যে তাহলে আমাদের ফোর্থ জেনারেশনটা কেন ইনভেন্ট করা হয়েছে। ফোর্থ জেনারেশন ইনভেন্টের মেইন কারণ হচ্ছে টু রিমুভ দি রিং আর্টিফেক্ট। রিং আর্টিফেক্টটা কি জিনিস আমি আগেই আলোচনা করেছি, যেহেতু যদি কোনো ডিটেক্টর এখানে ডিফেক্টিভ হয়, ধরেন এই ডিটেক্টরটা ডিফেক্টিভ, তাহলে শুধু একটা জায়গায় একটা ছোট্ট আর্টিফেক্ট দেখা যাবে, পুরা স্ক্যান জুড়ে কোনো রিং আকারের আর্টিফেক্ট দেখা যাবে না, কারণ এই ডিটেক্টরটা তো মুভ করছে না, যার জন্য এক্ষেত্রে কোনো রিং আর্টিফেক্ট হয় না। এবং মূলত রিং আর্টিফেক্টটা প্রিভেন্ট করার জন্যই আমাদের ফোর্থ জেনারেশনটাকে ইনভেন্ট করা হয়েছে। তাহলে আমাদের ফোর্থ জেনারেশনটা কি একবার জাস্ট রিডিং দিয়ে রাখবেন, আর রেড মার্ক করাগুলো একবার করে দেখবেন। দেয়ার ইজ ফিক্সড কমপ্লিট রিং অফ ডিটেক্টরস, দি এক্সরে সোর্স rotates around to capture a slice. It is designed to overcome the problem of ring artifact. আর the scanner use rotating anode tube with 0.6 to 1 millimeter focal spot. আমরা কি দেখেছিলাম ফার্স্ট জেনারেশনের ক্ষেত্রে কিন্তু আমরা স্টেশনারি অ্যানোড ব্যবহার করেছিলাম, আর আমাদের যেটা হচ্ছে ফোর্থ জেনারেশন এক্ষেত্রে আমরা রোটেটিং অ্যানোড ব্যবহার করব। আর এদের ক্ষেত্রে আমাদের ফোকাল স্পট সাইজটা কিন্তু ছোট হবে, কত হবে 0.6 থেকে 1 মিলিমিটার। এটা হচ্ছে ফার্স্ট জেনারেশন আর সেকেন্ড জেনারেশনের মধ্যে ডিফারেন্স বোঝানোর জন্য। বেসিক ডিফারেন্সটা তাহলে কি হলো, আমাদের
যেটা থার্ড জেনারেশন, এটা থার্ড জেনারেশন, এটা ফোর্থ জেনারেশন। দেখেন থার্ড জেনারেশনের ক্ষেত্রে ডিটেক্টরটা একটা ফিক্সড পয়েন্টে ছিল, এটা হচ্ছে আমাদের ডিটেক্টর গুলো। আর এখানে আমাদের পুরা ডিটেক্টরটা কিন্তু একটা সার্কেল করে আছে, একটা সার্কেলে আছে, পুরো ডিটেক্টরটাই একটা সার্কেলে আছে। আর হচ্ছে আমাদের এক্ষেত্রে এক্স রে টিউবটা দেখেন পুরাই ডিটেক্টর সার্কেলের ভেতরে আছে, এবং এক্ষেত্রে আমাদের অ্যাঙ্গেলটা আরো বেশি ওয়াইড হয়। বেসিক ডিফারেন্স এতটুকুই যে এক্ষেত্রে ডিটেক্টর গুলো মুভ করবে, ডিটেক্টর গুলো পুরাটা কভার করে থাকবে না। আর ফোর্থ জেনারেশনের ক্ষেত্রে ডিটেক্টরটা পুরোপুরি সার্কেল আকারে থাকবে এবং ডিটেক্টরটা ফিক্স থাকবে, শুধুমাত্র এক্স রে টিউবটা মুভ করবে। এখানে দেখেন, এখানে মোটামুটি জেনারেশন গুলো দেখানো হয়েছে। এইটা আমাদের ফার্স্ট জেনারেশন, একটা এক্স রে টিউব, একটা ডিটেক্টর, পেন্সিল বিম আকারে রে গুলো আসছে। তারপর আমাদের হচ্ছে এটা মাল্টিপল পেন্সিল বিম, দুইটা ডিটেক্টরের ক্ষেত্রে দেখানো হয়েছে। এটা এটা কিন্তু সেকেন্ড জেনারেশন না, সেকেন্ড জেনারেশন হলে ফ্যান বিম আসতো। দেন আমরা যদি থার্ড জেনারেশনের ক্ষেত্রে আসি, এই যে এখানে দুইটাই রোটেট করছে, ডিটেক্টরটা কার্ভ লাইনে আছে এবং একই সাথে দুইটাই রোটেট রোটেট মুভমেন্ট হচ্ছে। আর আমাদের এটা ফোর্থ জেনারেশন, স্টেশনারি রিং অফ ডিটেক্টর আছে, ভেতরে আমাদের এক্স রে টিউব, ডিটেক্টর গুলো ফিক্সড, শুধুমাত্র আমাদের এক্স রে টিউবটা মুভ করছে। এবার আসি আমরা ফিফথ জেনারেশন। ফিফথ জেনারেশনের আরেক নাম হচ্ছে ইলেকট্রন বিম স্ক্যানার। ইলেকট্রন বিম কেন? কারণ হচ্ছে এক্ষেত্রে আমাদের ইলেকট্রন বিমটা ডিটেক্ট করা হয়, ইলেকট্রন বিম দিয়ে ইমেজ ফর্ম হয়, এক্ষেত্রে কোনো প্রকার এক্স রে টিউব ইউজ করা হয় না। এখন এইটার নাম কি? এটার নাম হচ্ছে স্টেশনারি, এটা একটা স্টেশনারি সিস্টেম, কারণ এখানে আমাদের যে ইলেকট্রন গানটা ইউজ করা হয় এক্স রে টিউবের অল্টারনেটিভ, সেটাও ফিক্সড, আমাদের হচ্ছে ডিটেক্টরও ফিক্সড। এই জন্য এটার নাম হচ্ছে স্টেশনারি সিস্টেম। কোনো এক্স রে টিউব ইউজ করা হয় না। তাহলে এক্স রে টিউব ইউজ না করলে ইমেজটা কি দিয়ে ফর্ম হয়? এখানে আমাদের একটা লার্জ একটা টাংস্টেড রিং বা টাংস্টেডের টার্গেট ব্যবহার করা হয়। এই যেটা আমাদের টাংস্টেড টার্গেট। এখানে আমরা কিছুটা আগের পড়াগুলোকে রিক্যাপিচুলেট করবো, এক্স রে প্রোডাকশনের সময় যেগুলো পড়েছিলাম সেই টাইপের কিছুটা মেকানিজম। এটা আমাদের একটা গান, ইলেকট্রন গান, এখান থেকে আমরা ইলেকট্রনটাকে পাঠালাম, অনেকগুলো ইলেকট্রন বিম পাঠালাম ইলেকট্রন গান থেকে। এই ইলেকট্রন গানগুলো একটা ডিফ্লেকশন কয়েলের মাধ্যমে ডিফ্লেক্ট করব, ডিফ্লেক্ট করে এটাকে আমরা কোথায় পাঠাবো? এটাকে আমরা টাংস্টেন রিং এ পাঠাবো। ইলেকট্রন বিমটা ডিফ্লেক্ট হয়ে লোকেশন চেঞ্জ করে টাংস্টেন বিমে পড়বে, পড়ার পর টাংস্টেনকে আঘাত করে অনেক ইলেকট্রন বিমটা ছড়াই যাবে, এই যে ফ্যানশিপ আকারে ছড়াই যাবে, যে ওপরে যে আধা সার্কুলার ডিটেক্টর, এগুলো হচ্ছে আমাদের ডিটেক্টর, এই ডিটেক্টর গুলোকে আঘাত করে ইমেজ তৈরি করবে। এগুলো থার্ড ফিফথ জেনারেশন, খুব একটা ইম্পর্টেন্ট না, এটা আমাদের ক্ষেত্রে ইউজ করা হয় না, এটা কার্ডিয়াক ইমেজিং এর ক্ষেত্রে ইউজ করা হয়। এবং হচ্ছে এইটার খুব একটা ইউজ নাই, যেহেতু রেডিওলজিতে কোশ্চেন আসার পসিবিলিটিসও কম। আমরা জাস্ট কিছু জিনিস মনে রাখবো, যে একটা মাত্র জেনারেশন যেখানে কোনো প্রকার এক্স রে টিউব ইউজ করা হয় না, এখানে ইউজ করা হয় ইলেকট্রন গান থেকে ইলেকট্রন বিমটা বের হবে, হয়ে ডিফ্লেকশন কয়েলে ডিফ্লেক্ট করে টাংস্টেড রিং এ আঘাত করবে বা টার্গেট রিং এ আঘাত করবে। এরপর এখান থেকে আমাদের বিমটা ছড়ায় যাবে, ইলেকট্রন বিমটা ছড়ায় যাবে যে ডিটেক্টরে, যে এটাকে এক্স রে বিম আকারে ডিটেক্ট হবে। তাহলে আমাদের যে লাইনগুলো লাগবে সেগুলো হচ্ছে স্টেশনারি সিস্টেম, দেখেন দুইটাই ফিক্সড, স্টেশনারি সিস্টেম, কোনো প্রকার এক্স রে টিউব ইউজ হচ্ছে না। লার্জ আর্ক অফ টাংস্টেন, এখানে দেখেন 210 ডিগ্রি, এটার মানে যে ডিগ্রি বা হচ্ছে এটা সার্কেলটা হচ্ছে 210 ডিগ্রি। ইনসার্কেল দি পেশেন্ট লাইন অপোজিট টু দি ডিটেক্টর রিং এর অপোজিটে থাকে। আর এটাতে খুবই কম সময় লাগে, অনলি 50 মিলি সেকেন্ড সময় লাগবে প্রতি সেকেন্ডে। আমরা যেখানে আমরা দেখলাম ফোর্থ জেনারেশনে আমাদের 1 সেকেন্ড লাগছিল, 1 লাগছিল পার স্লাইসে, কিন্তু আমাদের ফিফথ জেনারেশনের ক্ষেত্রে মানে 1 সেকেন্ডে 17টা স্লাইস নেওয়া পসিবল, এটাতে এত কম টাইম লাগে।
এই কথাগুলো এখানে লিখেছে। ইট ইউজেস অ্যান ইলেকট্রন গ্রাম টু ডিফ্লেক্ট অ্যান্ড ফোকাস এ ফাস্ট মুভিং ইলেকট্রন বিম অ্যালং দি টাংস্টেন টার্গেট রিং। Since the detector is also in the form of ring, it permits simultaneous acquisition of multiple image section. এটার ইউজ কি? ইউজ হচ্ছে কার্ডিয়াক টোমোগ্রাফিক ইমেজিং এর ক্ষেত্রে। শুরুতেই বললাম কার্ডিয়াক ইমেজিং এর ক্ষেত্রে ইউজ হয়। এখন বলছে পুরা হার্টের ইমেজ নেওয়া যায় অনলি 0.2 সেকেন্ডে। কেন? কারণ হচ্ছে এত কম টাইমে নেওয়ার একটা উদ্দেশ্য হচ্ছে যেহেতু হার্টটা র্যাপিড বিট করতে থাকে, যত দ্রুত ইমেজ নিব তত ভালো ইমেজ পাওয়া পসিবল। আর পেডিয়াট্রিক অ্যান্ড ট্রমা পেশেন্টের ক্ষেত্রে ওটা ব্যবহার করা যায়, যেহেতু ট্রমা পেশেন্ট যদি অনেক সিভিয়ার থাকে খুব দ্রুত ইমেজ নেওয়ার জন্য এটা ব্যবহার করা যায়। আর এটার আরেকটা নাম হচ্ছে সিন সিটি স্ক্যানার, মানে আলট্রা ফাস্ট সিটি স্ক্যানার। এরপর আমরা চলে যাই সিক্স জেনারেশন। এখন আমাদের সিক্স জেনারেশন জিনিসটা কি? সিক্স জেনারেশনটা হচ্ছে আমাদের স্পাইরাল অর হেলিক্যাল সিটি বেসড অন থার্ড জেনারেশন। এখানে হচ্ছে থার্ড জেনারেশন ফোর্থ জেনারেশনের সাথে যদি স্লিপ রিং টেকনোলজি ইউজ করা হয়। স্লিপ রিং টেকনোলজি জিনিসটা কি? যেটা হচ্ছে আমাদের মানে ব্রাশ আকারে ক্র্যাঙ্কি আর ডিটেক্টর গুলোকে কন্টিনিউয়াস রোটেট করতে থাকে, একটা কন্টিনিউয়াস প্রসেস চালানোটাই হচ্ছে আমাদের স্লিপ রিং টেকনোলজি। অ্যান্ড হেলিক্যাল মোশন ইউজ করা হয় সিক্স জেনারেশন সিটিতে। তাহলে এটার কম্পোনেন্ট কি? থার্ড আর ফোর্থ জেনারেশন সিটির সাথে স্লিপ রিং টেকনোলজি আর হেলিক্যাল মোশন ইউজ করা হয়। হেলিক্যাল মানে কি? স্পাইরাল মোশন। এটা আমরা সামনে আরো ডিটেলস আলোচনা করব। এই লাইনটা আমরা খালি মনে রাখবো। আর এখানে আমাদের একটা সিঙ্গেল এক্সরে টিউব আর সিঙ্গেল রো অফ ডিটেক্টর ইউজ করা হয়। নেভার স্টপ ইউজেস স্লিপ রিং অ্যান্ড ওয়ান ডিরেকশনাল রোটেটিং এক্সরে টিউব ডিটেক্টরস allow 3D acquisition within single breath hold. Single breath hold এ 3D acquisition possible. তাহলে সিক্স জেনারেশনের সাথে বেসিক ডিফারেন্স কি? সিক্স জেনারেশন এমন একটা, এর আগে আমরা যে জেনারেশন গুলো পড়লাম সবগুলোতে পেশেন্টটা ফিক্সড ছিল, মানে পেশেন্ট যে টেবিলে শুয়ে ছিল সেটা ফিক্সড ছিল। সিক্স জেনারেশনের ক্ষেত্রে পেশেন্টের টেবিলটাও মুভ করতে থাকে, সেই সাথে আমাদের মানে গ্র্যান্ড ট্রি, তারপরে আমাদের হচ্ছে যে টিউব সবই মুভ করতে থাকে এবং এভাবে ইমেজটা ফর্ম হয়, যার জন্য হেলিক্যাল মানে একটা স্পাইরাল ইমেজ পাওয়া যায়। তাহলে বেসিক ডিফারেন্স হচ্ছে এক্ষেত্রে আমাদের পেশেন্ট টেবিলও মুভমেন্ট করবে। সিমultaneous সোর্স রোটেশন টেবিল ট্রান্সলেশন অ্যালং জেড এক্সিস, টেবিল ট্রান্সলেশনটা জেড এক্সিস বরাবর হবে। অ্যান্ড ডাটা অ্যাকুইজিশন, এক্ষেত্রে আমাদের কত টাইম লাগবে? 1 সেকেন্ড পার স্লাইস, আর হচ্ছে অনেক সময় সাব সেকেন্ড সময়ও লাগে। অয়েল থার্মাল কুলিং সিস্টেম অ্যারাউন্ড দি টিউব, এটাকে কি 128 স্লাইস পার রোটেশন, আর ডেভেলপড কান্ট্রিজে 256 স্লাইস পার রোটেশন। একটা রোটেশনে দেখা যায় যে মানে একটা রোটেশনে 128টা স্লাইস কোনো কোনো দেশে, মানে ডেভেলপড কান্ট্রিতে 256 স্লাইস পর্যন্ত নেওয়া যায়। এটা মোশন আর্টিফেক্ট কে কমায় দিচ্ছে, টাইম খুবই কম লাগছে, আর রেডিয়েশন ডোজও কম লাগছে যেহেতু টাইম কম লাগছে। এই যে দেখেন, তাহলে আমাদের সিক্স জেনারেশন সিটির ক্ষেত্রে কাউচ বা টেবিলটাও মুভ করছে, এক্সরে টিউবটাও রোটেট করছে, এবং আলটিমেটলি এক্সরে বিম হেলিক্যাল পাথ অন দি পেশেন্ট এইরকম একটা এভাবে মুভমেন্টটা হচ্ছে, মানে টেবিল আর দুইটাই মুভ করে একটা স্পাইরাল একটা ফরম্যাটে মানে মেকানিজমটা কাজ করছে। এটা একটু স্লাইস থিকনেস। এখন সেভেন জেনারেশন টার্বো চার্জ স্পাইরাল, it uses multi detector array, এখানে মাল্টি ডিটেক্টর অ্যারে থাকবে। কোলিমেটর স্পেসিং ইজ ওয়াইড আপ টু 8 rows of detector। সেভেন জেনারেশন আর সিক্স জেনারেশন অলমোস্ট সেম, কিন্তু সিক্স জেনারেশনের ক্ষেত্রে কিন্তু আমাদের ছিল সিঙ্গেল রো অফ ডিটেক্টর। দেখেন ডিটেক্টরটা কিন্তু অনেক ডিটেক্টর থাকলেও সিঙ্গেল মানে রোতে অ্যারেঞ্জ ছিল। আর আমাদের হচ্ছে যে এটা সেভেন জেনারেশন, সেক্ষেত্রে আমাদের 8 rows of detector আর হচ্ছে 1 millimeter section in 20 সেকেন্ড। লার্জ ভলিউমের ক্ষেত্রে এটা ইউজ করা হয় থোরাক্স অ্যাবডোমেন পেলভিসের ক্ষেত্রে। কোন বিম লেস টাইম রিকোয়ার্ড, কিন্তু ভেরি ভেরি এক্সপেন্সিভ। সেভেন জেনারেশন কিন্তু আমাদের দেশে ইউজ করা হয় না, আমাদের দেশে থার্ড জেনারেশনটাই বেশি ইউজ করা হয়। আর এতক্ষণ ধরে যে আলোচনা করলাম সেটা সার সংক্ষেপ হচ্ছে এটা। এটা আমাদের সেলম্যান 10th এডিশনের সিটি স্ক্যান চ্যাপ্টার থেকে নেওয়া একটা চার্ট, 25.1 25 নাম্বার চ্যাপ্টারের 1 নাম্বার চার্টই এটা। এতক্ষণ ধরে যে আলোচনা করলাম, যদি সেগুলো বেশি কঠিন লাগে ওগুলো পড়ার দরকার না, এইটা পড়লেও আশা করা যায় মোটামুটি কাভার হয়ে যাবে। আর সামারিটা যদি আমরা করি তাহলে আমাদের ফার্স্ট জেনারেশনের ক্ষেত্রে কেমন ছিল, সেকেন্ডটা কেমন ছিল।
থার্ড কেমন ছিল, ফোর্থ কেমন ছিল, আর ফিফথ কেমন ছিল, এটা এখানে শর্টকাটে লেখা হয়েছে। এবার আমরা চলে যাই আমাদের আরেকটা টপিক, সেটা হচ্ছে সিটি ইকুইপমেন্ট। সিটি ইকুইপমেন্টটাকে 3 স্টার বা 5 স্টার বলা যায়। টপিকটা একটু বড় এবং আমি একটু মানে হ্যাপাজার্ডলি অ্যারেঞ্জ করে রেখেছি, মানে একাধিক বই থেকে টপিক বা লাইনগুলো পিক আপ করাতে টপিকটা একটু বেশি বড় হয়ে গিয়েছে, কিন্তু আমি যে লাইনগুলো ইম্পর্টেন্ট সেগুলো বলবো, আপনারা যে ট্রেডমার্ক করাগুলো মোটামুটি করলেই হবে। সিটি ইকুইপমেন্টস এর ভেতরে কি কি আছে, একটা হচ্ছে আমাদের 4টা জিনিস মেইন, একটা কন্ট্রোল কনসোল, কম্পিউটার, গ্যান্ট্রি, গ্যান্ট্রি হবে এটা, আর কাউচ। এখন আমাদের কনসোলটা হচ্ছে 3টা কনসোল ইউজ করা হয়, লেখা আছে এক জায়গায়, অপারেটিং কনসোল, পোস্ট প্রসেসিং কনসোল। এই দুটো ইউজ করবে কে, এই দুটো ইউজ করবে হচ্ছে টেকনোলজিস্ট। টেকনোলজিস্ট আর হচ্ছে ফিজিশিয়ান কনসোল ফর হচ্ছে ভিউইং, ফিজিশিয়ান কনসোলটা থাকবে আলাদা। আর এছাড়া আমাদের আছে কম্পিউটার, তারপর আমাদের গ্যান্ট্রি আছে, আর হচ্ছে কাউচ। কাউচটা কি, মানে যেটার উপর পেশেন্ট শুয়ে থাকবে, যেটাতে পেশেন্ট শুয়ে ইমেজটা নেওয়া হবে, সেটাই হচ্ছে আমাদের কাউচ। সেটা লো জেড ম্যাটেরিয়াল, মানে লো অ্যাটমিক নাম্বারের ম্যাটেরিয়াল দিয়ে, যেমন হচ্ছে কার্বন ফাইবার দিয়ে সাধারণত তৈরি করা হয়। এখন এখানে আমাদের কনসোল সম্পর্কে লেখা আছে যে 3টা কনসোল, এই পয়েন্ট লাইনগুলো আপনারা একবার রিডিং দিতে পারেন, খুব একটা ইম্পর্টেন্ট কিছু না। আর কম্পিউটারে কি কি কাজ করা হয় সেটা এখানে শর্টকাটে লেখা আছে। এবার আমরা চলে যাই আমাদের মেইন জিনিসে, গ্যান্ট্রি হবে এটা, হ্যাঁ, GANTRY, বানানটা ভুল লেখা আছে। যাই হোক, তাহলে আমাদের এখন একটা এক্সট্রি, মানে আমাদের সিটি স্ক্যান মেশিনের পার্ট কি, আমাদের একটা গ্যান্ট্রি থাকবে, যেটা গ্যান্ট্রিটা কি জিনিস, যারা সিটি স্ক্যান মেশিনে নিজেদের সিটি স্ক্যান করেছেন বা যারা রেডিওলজিতে কাজ করেন তারা হয়তো মেশিনটা দেখেছেন, একটা গোল একটা সার্কেল থাকে যেটার ভেতরে পেশেন্ট ঢোকে বের হয়, সেটা হচ্ছে আমাদের গ্যান্ট্রি। একটা আমাদের টেবিল থাকে যেটার উপর পেশেন্ট শুয়ে থাকে, এই কালো জিনিসটা হচ্ছে কাউচ, এটা পেশেন্ট। গ্যান্ট্রির ভেতরেই আমাদের এই যে ডিটেক্টর আর হচ্ছে এক্স রে টিউবটা, কিন্তু আপনারা যখন সিটি স্ক্যান করবেন আলাদাভাবে দেখতে পাবেন না, এগুলো সাধারণত গ্যান্ট্রির ভেতরে মানে ঢোকানো থাকে। এক পাশে এক্সরে টিউব আর এক পাশে ডিটেক্টর অ্যারে থাকে, যেহেতু থার্ড জেনারেশনটা বেশি ইউজ করা হয়। তাহলে এইটা আমাদের এক্সরে টিউব, এইটা আমাদের ডিটেক্টর। এখন আমাদের আর দুইটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ফিল্টার আর কলিমেশন। আমরা জানি ফিল্টার কি, কলিমেশন কি, আমরা প্রিভিয়াসলি পড়েছি। ফিল্টার দিয়ে হচ্ছে আমাদের যেগুলো লো এনার্জি এক্সরে ফোটন, সেগুলোকে অ্যাবজর্ব করা হয় যেন পেশেন্টের এক্সেস রেডিয়েশন না যায়। এই জন্য ফিল্টারটাকে আমরা সেট করবো কোথায়, এক্সরে টিউব আর হচ্ছে পেশেন্টের মাঝখানে। এরপর আমরা এক্সরে টিউবের মুখেই বা ফিল্টারের নিচেও লাগানো যায় চাইলে কলিমেটর একটা অ্যাড করে দিব। কলিমেটরের কাজ কি, কলিমেটরটা হচ্ছে এক্সরেটাকে একটা নির্দিষ্ট শেপে টার্গেট অবজেক্টের ওপর ফেলে পেশেন্টের রেডিয়েশন ডোজটা কমায়। এই পোর্শনের রেডিয়েশনটা দিয়ে কোনো ইফেক্টিভ ইমেজ তৈরি হলো তো না, সেটাকে কলিমেটরটা মানে অ্যাবজর্ব করে নেয় বা সেটাকে পেশেন্ট পর্যন্ত পৌঁছাতে দেয় না। তাহলে এই ছবিটা ভালোভাবে মাথার মধ্যে রাখলে কোনটা লোকেশন কি বোঝা যাবে, যে ফিল্টারটা আমাদের এক্সরে টিউব আর হচ্ছে পেশেন্টের মাঝখানে আছে, কলিমেটরটাও সেম, আর হচ্ছে পেশেন্ট আছে টেবিলের ওপর, আর এক্সরে টিউবের একদম অপোজিটে আছে ডিটেক্টর অ্যারে, আর দুইটাই আছে গ্যান্ট্রির ভেতরে, গ্যান্ট্রির ভেতরে। দেন আমরা চলে যাই, এই যে এইটা দেখেন, এটা একটা অরিজিনাল ছবি। এই ছবিতে একটু ভালোভাবে আগের ছবিটার সাথে মেলানোর চেষ্টা করেন যারা কখনো সিটি মেশিন দেখেন নাই। দেখেন এই বড় জিনিসটা হচ্ছে আমাদের গ্যান্ট্রি, হ্যাঁ, এখানে এই যে অপারেট করছে এটা টেকনোলজিস্ট। এখানে একটা রেড মার্ক আছে, এটা দিয়ে সাধারণত যখন বায়োপসি বা অন্য কিছু নেওয়া হয় তখন আমাদের লেশনটাকে স্পেসিফাই করা হয় এই রেড মার্কটা দিয়ে। এটা হচ্ছে কম্পিউটারে অপারেটিং সিস্টেম থাকে যেটা দিয়ে টেকনোলজিস্ট বা যারা ফিজিশিয়ান তারা ওখানে বসে কন্ট্রোল করে যে রেড মার্কটা কোথায় যেয়ে পড়বে, কোথায় লেশনটা সেটা। আর এখানে আমাদের দেখেন এক্সরে টিউবটা বা আপনি ডিটেক্টরটা নিচে বসানো, এক্সরে টিউবটা উপরে আছে, সেটা আপনি দেখতে পাবেন না যেহেতু গ্র্যান্টির ভেতরে মেশিন গুলো ঢোকানো আছে। আর আমাদের এইটা হচ্ছে পেশেন্টের কাউচ বা টেবিল যেটার উপর পেশেন্ট শুয়ে থাকবে। তাহলে টোটাল মোটামুটি এইগুলোই আমরা এক্সরে, যদি আমরা সিটি স্ক্যান মেশিনটাকে দেখি এরকম দেখতে পাবো, একটা বড় গ্যান্ট্রি থাকবে আর আমাদের হচ্ছে পেশেন্টের কাউচ, এই দুইটা জিনিসই আমরা দেখতে পাবো, বাকিগুলো দেখা যাবে না। টিউব ডিটেক্টর এগুলো আপনি সরাসরি দেখতে পাবেন না। এবার চলে যায় গ্যান্ট্রি। গ্যান্ট্রি একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস।
গ্যান্ট্রিটা কেমন থাকে? গ্যান্ট্রিটা ইউজুয়ালি পারপেন্ডিকুলার টু কাউচ থাকে বাট মে টিল্টেড আপ টু 30 ডিগ্রি। গ্যান্ট্রিটা সাধারণত আমাদের যে কাউচ বা পেশেন্টের টেবিল সেটার সাথে পারপেন্ডিকুলার বা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে, কিন্তু সামান্য পরিমাণে টিল্টেড থাকতে পারে 30 ডিগ্রি। এই টিল্টেড থাকার কারণটা কি? টিল্টেড থাকে হচ্ছে ইউজুয়ালি, আমরা তো হেডের সিটি স্ক্যানই বেশি করে থাকি, সিটি স্ক্যানের সময় যেন আমাদের হচ্ছে চোখ মানে লেন্স, তারপর আমাদের থাইরয়েড, এগুলো কিন্তু আমাদের খুবই বেশি রেডিয়েশনের কারণে নষ্ট হয়। এই দুইটা জিনিসকে প্রিভেন্ট করার জন্য আমাদের হচ্ছে লেন্স আর মানে আইবল অরবিট আর আমাদের থাইরয়েডটাকে প্রিভেন্ট করার জন্য রেডিয়েশনের হাত থেকে 30 ডিগ্রি টিল্টেড করে রাখা ট্রাই করা হয়। মেনলি ইউজড ফর হেড স্ক্যানিং সো দ্যাট স্ক্যান প্লেন ক্যান বি মেড প্যারালাল টু দি স্কাল বেস। এখন সিটি স্ক্যান ব্রেনটি হ্যাজ ফলোয়িং গ্যাজেটস, আমরা এটা আগেই পড়লাম। সিটি স্ক্যান গ্যান্ট্রির ভেতরে ফলোয়িং জিনিসগুলো থাকবে, যে ছবিগুলো আমরা দেখেছিলাম, দেখেন এক্স রে টিউব দেখেছি, ডিটেক্টর, কলিমেশন আর ফিল্ট্রেশন, আর হাই ভোল্টেজ জেনারেটর থাকবে একটা। জেনারেটরের ক্যাপাসিটিটা কত? 60 কিলো ওয়াট হবে। তারপরে আমাদের হচ্ছে পাওয়ার মানে গিভস টিউব কারেন্ট 800 মিলি অ্যাম্পিয়ার ইন 125 কিলো ভোল্টেজ 2 to 4 মিলিসেকেন্ড। এই পয়েন্টগুলো আমরা একবার জাস্ট দেখবো। আর রোটেশনটা ইউজুয়ালি জেড অ্যাক্সিস বরাবর হবে। এখন আমরা চলে যাই ফিল্টারে। ফিল্টারটা প্লেস থাকবে এক্স রে সোর্স আর পেশেন্টের মধ্যে, আর ফিল্টার হিসেবে ইউজ করা হয় 0.5 মিলিমিটার কপার ইকুইভ্যালেন্ট টু 8 মিলিমিটার অ্যালুমিনিয়াম। ফিল্টারের কাজ কি? এটা আমাদের লো এনার্জি এক্স রে গুলোকে রিমুভ করে, মোনোক্রোমাটিক বিম তৈরি করে। আর অনেক সময় বো টাই শেপ ফিল্টার ইউজ করা হয়। বো টাইটা কেমন, আমি এগুলো সব ফিল্টার পড়ানোর সময় আপনাদেরকে দেখিয়েছি, এগুলো ডিটেলস আলোচনা করলাম না। দেন আমাদের এখানে কিভাবে কি কাজ করে এই মেকানিজম গুলো একটু ডিটেলস লেখা, মুখস্থ করার দরকার নেই, একবার রিডিং দিতে পারেন চাইলে। তবে মেনলি এই 3টা পয়েন্ট মনে রাখবেন আপনারা। এবার চলে যাই আমরা কলিমেটরে। কলিমেটর পুরাটাই রিডিং। কলিমেটরটা প্লেস থাকে বিটুইন দি ফিল্টার অ্যান্ড দি পেশেন্ট। পেশেন্ট আর ফিল্টারের মাঝখানে থাকে কলিমেটর। কলিমেটর দুইটা, অনেক সময় দুইটা কলিমেটর থাকতে পারে। হ্যাঁ, একটা কলিমেটরটা এক্স রে টিউবের ওখানে মাউন্টেড থাকে, মানে যেটা ফিল্টার আর পেশেন্টের ভেতরে। আর অনেক সময় দেখা যায় যে পোস্ট পেশেন্ট একটা কলিমেটর থাকে, যেটা হচ্ছে ডিটেক্টরের ওপরে বসানো থাকে, মানে পেশেন্টেরও পেছনে একটা কলিমেটর থাকে যেটা ডিটেক্টরের ওপর বসানো থাকে। তাহলে ইউজুয়ালি যদি একটা কলিমেটর থাকে সেটা আমাদের থাকবে কোথায়? এক্স রে টিউবের পরে, মানে আমাদের হচ্ছে এক্স রে টিউব আর মানে প্লেস বিটুইন দি ফিল্টার অ্যান্ড দি পেশেন্টের ভেতরে থাকবে আমাদের কলিমেটরটা। কিন্তু যদি আমাদের দুইটা কলিমেটর থাকে, কোনো কোনো ক্ষেত্রে থাকতে পারে, সেক্ষেত্রে এটা আমাদের ডিটেক্টরের সামনে বসানো থাকবে। এখন কলিমেটরের কাজ কি? লোয়ার রেডিয়েশন ডোজ টু পেশেন্ট, রেস্ট্রিক্ট স্ক্যাটার from outside to desired size, define slice thickness in single slice scanner 0.5 to 20 millimeter পর্যন্ত কন্ট্রোল করে, narrow beam to produce thin slice, not needed for multi slice scanner। মাল্টি স্লাইস স্ক্যানারের ক্ষেত্রে কিন্তু কলিমেটরের দরকার হয় না। এখন আমরা চলে যাই এক্স রে টিউব। এক্স রে টিউবের পয়েন্টগুলো কিন্তু ইম্পর্টেন্ট, অবশ্যই পড়বেন, এবং প্রয়োজনে যদি কেউ খাতায় নোট করেন বা হচ্ছে কোথাও লাগাই রাখতে চান, সেক্ষেত্রে এই পয়েন্টগুলো মাস্ট নোট করে রাখবেন, কারণ মনে থাকবে না। যে এখানে আমাদের দুইটা ফোকাল স্পট থাকে এক্স রে টিউবে, ইউজুয়ালি 0.6 to 1.6 মিলিমিটার পর্যন্ত হতে পারে, ছোটটার সাইজ হচ্ছে 0.6 মিলিমিটার। আর এটা আমাদের অপারেট করে কত কিলো ভোল্টেজে? 120 কিলো ভোল্টেজে। কোনো কোনো ক্ষেত্রে ভোল্টেজটা 80 to 140 কিলো ভোল্ট পর্যন্ত রাখা হয়। আর 200 মিলি অ্যাম্পিয়ার ইন 90 সেকেন্ড। এই পয়েন্টগুলো জাস্ট মুখস্থ, এগুলো বোঝানোর কিছু নাই। আর হিট ক্যাপাসিটি কত একবার দেখবো। এবার চলে যায় ডিটেক্টর। ডিটেক্টরটা কিন্তু আসলে 5 স্টার টপিক। ডিটেক্টর থেকে ইনভ্যারিয়েবলি কোশ্চেন আসে, দুইবার আসছে এই পর্যন্ত। দি অরিজিনাল সিঙ্গেল স্লাইস স্ক্যানার হ্যাড ওয়ান রো অফ ডিটেক্টর। সিঙ্গেল স্লাইস আর মাল্টি স্লাইস স্ক্যানারের ভিতরে মেইন ডিফারেন্স কি? সিঙ্গেল স্লাইসের ক্ষেত্রে কিন্তু আমাদের হচ্ছে সিঙ্গেল রো অফ ডিটেক্টর থাকে, আর নাও অল স্ক্যানার হ্যাভ মাল্টি স্লাইস অ্যান্ড 8 to 64 রোজ অফ ডিটেক্টর। কোনো কোনো ক্ষেত্রে আরো বেশি রো থাকে ডেভেলপ কান্ট্রি গুলোতে। আর জেনারেলি আমাদের 1000 to 2000 ডিটেক্টর থাকে ইন ইচ রো। এই স্লাইডটা অত ইম্পর্টেন্ট না, এই স্লাইডটাও জাস্ট রিডিং। এখানে আছে হচ্ছে প্রপার্টিজ অফ ডিটেক্টর, মানে একটা গুড ডিটেক্টরের কি কি প্রপার্টি থাকতে হবে।
এফিসিয়েন্সি বেশি থাকতে হবে, ডাইনামিক রেঞ্জ বেশি থাকতে হবে, ফাস্ট রেসপন্স, লো কস্ট, স্মল ফিজিক্যাল সাইজ, মানে যেগুলো আপনাদের কল্পনায় আসে ইম্পর্টেন্ট প্রপার্টিজ এর ভেতরে সেগুলো সবই এখানে আছে। এটা জাস্ট একবার রিডিং দিলেই হবে, মুখস্থ দরকার নাই। তাহলে ডিটেক্টর থেকে ইম্পর্টেন্ট কি? ডিটেক্টর থেকে আমাদের ইম্পর্টেন্ট হচ্ছে টাইপস অফ ডিটেক্টর, 3 স্টার বা 5 স্টারও দেওয়া যায়। এখন আমাদের সবচেয়ে বেশি ইউজ হয় সলিড স্টেট ডিটেক্টর, এটা হচ্ছে মোস্ট কমনলি ইউজড। সলিড সিন্টিলেটর লেয়ার কনভার্টস এক্স-রে ইনটু লাইট ফোটন। আর আয়োনাইজেশন চেম্বার ডিটেক্টর, যেটা এখন আর ইউজ করা হয় না। এখন চলে যায় সলিড স্টেট ডিটেক্টর। সলিড স্টেট ডিটেক্টরটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। সলিড স্টেট ডিটেক্টরের ক্ষেত্রে আমাদের হচ্ছে কনসিস্ট অফ এ সিন্টিলেশন ফসফর কাপল টু এ ফটো মাল্টিপ্লায়ার টিউব অর ফটো ডায়োড। এখন যদি বলে হুইচ অফ দি ডিটেক্টর ইজ মোস্ট কমনলি ইউজড ইন সিটি স্ক্যান, তাহলে অ্যান্সার হবে সলিড স্টেট ডিটেক্টর। আর যদি সলিড স্টেট ডিটেক্টর গুলোর নাম মেনশন করে দেয় তাহলে দেখেন এটার ভ্যারাইটিস আছে, একটু পরে আমি নামগুলো দেখাবো আপনাদের। তার আগে আমাদের মনে রাখবো কোনটা মোস্ট কমনলি ইউজড। ক্যাডমিয়াম টাংস্টেট সিন্টিলেটর লুড টু পিআইএন ডায়োড হ্যাজ বিন কমনলি ইউজড। আর আগে বেশি ইউজ করা হতো বিসমাথ জার্মিনেট ক্রিস্টাল, কিন্তু এখন এটা ইউজ করা হয় না। এখন সবচেয়ে বেশি ইউজ করা হয় ক্যাডমিয়াম টাংস্টেট। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের ফটো ডায়োডের সাথে লাগিয়ে ইউজ করা হয়। আর there is a solid scintillation layer that converts X-rays to visible light photon. The photodiode then convert photon input into electrical signal. এখন এটার প্রপার্টিজ কি? প্রপার্টিজ গুলো জানতে হবে। সলিড স্টেট ডিটেক্টর ক্ষেত্রে কিন্তু সবই ইম্পর্টেন্ট। এটার ক্ষেত্রে যদি আমরা ডিটেক্টর থেকে একটা জিনিস পড়তে চাই আমরা অবশ্যই সলিড স্টেট ডিটেক্টরটা পড়বো। এক্ষেত্রে আমাদের হাই ডিটেক্টর ডিটেকশন এফিসিয়েন্সি 90%, হাই কোয়ান্টাম এফিসিয়েন্সি থাকবে, হাই জিওমেট্রিক্যাল এফিসিয়েন্সি, হাই এসএনআর সিগন্যাল নয়েজ রেশিও ভালো হবে, স্মল ফিজিক্যাল সাইজ অফ দি ডিটেক্টর আর মোস্ট কমনলি ইউজড হবে। দেন সিন্টিলেশন ক্রিস্টাল থেকে এই লাইনগুলো নিঃস্ব থেকে নেওয়া। এটা হচ্ছে জাস্ট মেকানিজমটা এখানে আলোচনা করেছে, এগুলো সবই নিঃস্ব থেকে ছবিগুলো নেওয়া। আর আমরা এই ছবিটা দেখি মেকানিজমটা ভালো ক্লিয়ার হবে। যে শুরুতে আমাদের একটা এক্স-রে আসছিল, সেটাকে আমরা হচ্ছে সিন্টিলেটর দিয়ে এক্স-রেটাকে আমরা ভিজিবল লাইট ফোটনে কনভার্ট করব। মানে আমাদের সিন্টিলেশন ডিটেক্টরের যে মেকানিজম আমরা ডিটেক্টর রেডিয়েশন ডিটেক্টর চ্যাপ্টারে পড়েছিলাম, সেম মেকানিজমই এখানে। এরপর এই ভিজিবল লাইট ফোটনটা ফটো ডায়োডের সাথে ইন্টারাকশন করবে, কিছুটা ফটো ইলেকট্রিক ইন্টারাকশনের মাধ্যমে এখান থেকে ইলেকট্রিক সিগন্যাল আসবে। এই ইলেকট্রিক সিগন্যাল গুলো আবার যেটা করবে, এই ইলেকট্রিক সিগন্যাল গুলো আলটিমেটলি আমাদের ফটো মাল্টিপ্লায়ার টিউব দিয়ে অনেক বেশি মাল্টিপ্লাই হয়ে ডিটেক্ট হবে। এই যে এইটা একবার দেখি, এক্স-রে ফোটন এখানে আমাদের ক্রিস্টালের সাথে ইন্টারঅ্যাক্ট করলো, করে লাইট ফোটনে কনভার্ট হলো। কিছুটা ডিলেড এমিশন হলো যেটা আফটার গ্লো করলো, আর কিছুটা প্রম্পটলি এমিটেড হলো যেখান দিয়ে আমরা সিগন্যাল পাবো, মানে যেটা সিগন্যাল দিয়ে ইমেজ তৈরি হবে সেটা পাবো। সেটা আমরা ফটো মাল্টিপ্লায়ার টিউব বা ফটো ডায়োডের সাথে ইন্টারঅ্যাক্ট করলো, করে লাইটটাকে ইলেকট্রন ফ্লোতে কনভার্ট করলো, করে সেই ইলেকট্রন ফ্লোটাই আমরা কম্পিউটার অ্যানালাইসিস করব। আপনারা যদি রেডিয়েশন ডিটেক্টর চ্যাপ্টারে সিন্টিলেশন ডিটেক্টরের মেকানিজমটা বুঝে থাকেন তাহলে এইটা আপনাদের না পড়লেও হবে, এটা আপনারা এমনি বুঝতে পারবেন, একই মেকানিজম। টাইপ অফ ক্রিস্টাল, কি কি টাইপের ক্রিস্টাল ইউজ করা হয় সলিড স্টেট ডিটেক্টরে? এই ক্রিস্টাল গুলো ইউজ করা হয়, 4টা নাম আছে। এর মধ্যে আমি বলে দিই, থ্যালিয়াম অ্যাক্টিভেটেড সোডিয়াম আয়োডাইডটা এটা এখন আর ইউজ করা হয় না, কারণ হচ্ছে যে এটা হাইগ্রোস্কোপিক। এখানে হচ্ছে আমাদের আফটার গ্লোটা অনেক বেশি থাকে, মেনলি আফটার গ্লোটা অনেক বেশি থাকার কারণে এটা আর ইউজ করা হয় না। এখন সবচেয়ে বেশি ইউজ করা হয় আমাদের ক্যাডমিয়াম টাংস্টেটটা, বিসমাথ জার্মিনেটটা আগে ইউজ করা হতো, এখন কমে গিয়েছে। আর সিজিয়াম আয়োডাইড ইউজ করা হয়। আর কোনো ক্ষেত্রে এখনো যে ইট্রিয়াম আর গ্যাডোলিনিয়াম এই দুটো ইউজ করা হয়। ঠিক আছে, এই ডিটেক্টর গুলোর নামের সাথে আপনারা এই দুটো যে ইট্রিয়াম আর গ্যাডোলিনিয়াম এই দুটা নাম আপনারা একটু লিখে রাখবেন। আচ্ছা, এখন আমাদের আয়নাইজেশন চেম্বার ডিটেক্টর এটা এখন আর ইউজ করা হয় না, কেন? কারণ হচ্ছে এখানে আয়নাইজেশন চেম্বার ডিটেক্টর কেন বলা হতো, কারণ এখানে ডিটেক্টর অ্যারে ইজ এ সিঙ্গেল ভেসেল ফিল্ড উইথ গ্যাসেস অফ হাই অ্যাটমিক নাম্বার। সাধারণত জেনন ইউজ করা হতো, হ্যাঁ, জেনন বা ক্রিপ্টন ইউজ করা হতো। এবং এখানে আমাদের মানে সেপারেটেড থাকতো বাই টাংস্টেট সেপ্টার দিয়ে।
কিন্তু আমাদের এই প্রসেসটা এখন কমিট হয়ে গিয়েছে, কারণ এটার এফিসিয়েন্সিটা কম, আবার হচ্ছে এটার মানে ইফেক্টিভনেসও কম, যার জন্য যেহেতু সলিড স্টেট ডিটেক্টরটা ভালো কাজ করে এই জন্য এটা টোটালি অফ মানে বাদ হয়ে গিয়েছে। এটার কিছু ক্রাইটেরিয়া আছে, দেখেন লোয়ার এফিসিয়েন্সি, স্টেবিলিটি কম, এটা হ্যাঁ হাই স্টেবিলিটি মোস্টলি ভুল লেখা আছে। এখন আমাদের এটা আসছিল একটা সিঙ্গেল বেসড কোশ্চিন 2021 সেপ্টেম্বরে, সিটি ডিটেক্টরস আর, এখানে যদি আমাদের সিটি ডিটেক্টর যদি ইয়ে হয় মানে সিঙ্গেল বেসড অ্যান্সার না হয় মাল্টিপল চয়েস হতো, তাহলে আমাদের কোশ্চেনে কিন্তু আয়োনাইজেশন চেম্বার, সিন্টিলেশন আর হচ্ছে আমাদের সলিড স্টেট ডিটেক্টর তিনটায় আসতো, যেহেতু আয়োনাইজেশন চেম্বার ডিটেক্টর ইউজ করা হতো এক সময়। কিন্তু আমাদের যেহেতু এটা সিঙ্গেল বেসড, এক্ষেত্রে অ্যান্সারটা আমরা দিব সলিড স্টেট ডিটেক্টর। এক জায়গায় দেখলাম অ্যান্সার সিন্টিলেশন দেওয়া আছে, কিন্তু সিন্টিলেশনটা কেন না, কারণ সিন্টিলেশনটা হচ্ছে মেকানিজম, আর সলিড স্টেট ডিটেক্টরটা হবে অ্যান্সার, কারণ সলিড স্টেট ডিটেক্টরের ভেতরে সিন্টিলেটরের সাথে কিন্তু আমাদের ফটো মাল্টিপ্লায়ার টিউব বা ফটো ডায়োডটা মাস্ট থাকতে হবে। এই জন্য আমাদের যদি সিটি ডিটেক্টরস আর দিয়ে সিঙ্গেল বেস থাকে, আমরা সলিড স্টেট ডিটেক্টরটা দেওয়াই ভালো হবে, কারণ এখন হচ্ছে সেলম্যানে দেখলাম সরাসরি সলিড স্টেট ডিটেক্টরের কথা লেখা, তারপর আমাদের যেটা থাইল্যান্ডকি সেখানেও দেখলাম সলিড স্টেট ডিটেক্টরের কথাই লেখা। এই জন্য সিটি ডিটেক্টরস আর যদি সিঙ্গেল বেসড অ্যান্সার থাকে চোখ বন্ধ করে সলিড স্টেট ডিটেক্টর দাগাবেন। সিন্টিলেশনটা আসলে মেকানিজম, এটা কিন্তু আসলে সিন্টিলেশন ডিটেক্টরও ডাইরেক্ট লেখে নাই, কিন্তু যদি বাই চান্স আপনার মানে মাল্টিপল চয়েসে থাকে তাহলে সিন্টিলেশন সলিড স্টেট ডিটেক্টর দুইটাই দিতে পারেন আপনারা। এখন আমাদের ইকুইপমেন্টস এন্ড মেথোডোলজি এতক্ষণ আমরা আলোচনা করেছি, তারপরেও এটা নিশু থেকে নেওয়া যে মেজর এরিয়াগুলোকে কি কি ভাগে ভাগ করা যায় সিটি স্ক্যান ইকুইপমেন্ট গুলোর, যেমন পেশেন্ট এরিয়া মানে কি যেখানে পেশেন্ট শুয়ে থাকবে সেই জায়গাটা, অপারেটরস কনসোল মানে কি যেখানে হচ্ছে আমাদের যেখান থেকে টেকনোলজিস্টরা ইমেজটাকে অপারেট করবে সেই জায়গাটা, কম্পিউটার রুম হচ্ছে কম্পিউটার রুমটা আলাদা, কোনো কোনো জায়গায় একই অপারেটর কনসোল আর কম্পিউটার রুমটা একই জায়গায় থাকে, আর হচ্ছে ডায়াগনস্টিক ভিউইং রুম থাকবে আলাদা। কিন্তু আমাদের দেশে যেহেতু স্পেস কম, দেখা যায় অপারেটর কনসোল আর ডায়াগনস্টিক ভিউইং কনসোলটা অনেক সময় একই রুমেই রাখা হয়। এখন পেশেন্ট এরিয়াটা কি বলছে, পেশেন্ট এরিয়াটা একটা সেপারেট রুম, এটা অবশ্যই একটা সেপারেট রুম হবে, কেন কারণ এই রুমে তো হিউজ পরিমাণে রেডিয়েশন যাবে আসবে, নর্মাল মানুষ থাকলে হিউজ পরিমাণ ক্ষতি হবে। এই জন্য দেখা যায় যে দিস ইজ এ সেপারেট রুম কন্টেইনিং পেশেন্ট টেবিল অ্যান্ড gantry, তারপর হচ্ছে gantry houses x-ray tube detector and it can be angulated 20 degree to 30 degree cranially and caudally, মানে এটা গ্যান্ট্রির কথা বলছে। অপারেটরস কনসোলটা কি থাকে, অপারেটরস কনসোলটা পেশেন্ট এরিয়ারই পাশে থাকে, সাধারণত একটা কাজ মানে দেখা যায় মানে পেশেন্ট এরিয়াটাকে দেখা যায় অপারেটর কনসোল থেকে, কারণ পেশেন্টের ডিসকমফোর্ট হচ্ছে কিনা বা কিছু হচ্ছে কিনা বলে তখন তো টেকনোলজিস্ট যে হেল্প করে এই জন্য। কিন্তু এই দুটা ওয়াল একটা সেপারেটেড থাকে কি দিয়ে, একটা লেড গ্লাস দিয়ে সেপারেটেড থাকে, so that the technologist can see the patient area from his room. এখন পজিশনিং এর পর এরা হচ্ছে টেকনোলজিস্টরা হচ্ছে আমাদের পেশেন্টের যে মানে অপারেট করে মেশিনটাকে, পেশেন্টের নেম এজ তারপর বিভিন্ন রকমের ইনফরমেশন ডাটা এগুলো সবকিছু মানে টেকনোলজিস্ট এখান থেকে কন্ট্রোল করে। আর কম্পিউটার রুম, যেটা কম্পিউটার রুমের ক্ষেত্রে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কম্পিউটার যাকে রাখার জন্য এয়ার কন্ডিশনিং এন্ড পাওয়ার সাপ্লাই এর দরকার আছে, যার জন্য এটা সাধারণত আলাদা রুমে রাখা হয়, কিন্তু আমাদের দেশে একই রুমে রাখা হয়, কিন্তু আপনারা যদি কনসোল রুমে যেয়ে দেখেন কখনো সেখানে দেখবেন যে অনেকগুলো আমাদের ইয়ে থাকে, আমাদের এসি থাকে, যেহেতু এয়ার কন্ডিশনিং এর দরকার এসি থাকে, 2-3টা এসি থাকে মিনিমাম। আর কম্পিউটার রুমে সাধারণত কম্পিউটার রিলেটেড কাজগুলো যেমন সিটি নাম্বার, তারপর হচ্ছে আমাদের গ্রে স্কেল, হোয়াইট স্কেল, যেগুলো আমরা একটু পরে আলোচনা করব, সেগুলো গ্রে স্কেল গুলো এগুলো কন্ট্রোল করা হয়। দেন আমাদের ডায়াগনস্টিক ভিউইং রুম, in most of the city it combines with operators console, the data of each scan is stored in the computer, আর এখানে আমাদের স্ক্যানারটা ক্যাথোড রে টিউব ইউজ করে। আচ্ছা, এখন এই কোশ্চেনটা আমাদের একবার আসছে মোস্ট প্রবাবলি জানুয়ারি 2023-তে। এতক্ষণ ধরে যে আলোচনা করলাম
সিটি স্ক্যান থেকে কোশ্চেন আসবে এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে কোশ্চেন আসে রিগার্ডিং সিটি দিয়ে, হয়তো বা বিভিন্ন টপিক থেকে একটা দুইটা করে মানে 5টা স্টেম 5 জায়গা থেকে তুলে দিবে। এই জন্য মোটামুটি সবগুলো সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। যেমন রিগার্ডিং সিটি স্ক্যান, এ নাম্বার পয়েন্টে আমরা চিন্তা করি ফোর্থ জেনারেশন ডিটেক্টর ডাজ নট মুভ, এটা কি ট্রু না ফলস? আমরা এতক্ষণ ধরে আলোচনা করেছিলাম একটু আগে, ফোর্থ জেনারেশনের ক্ষেত্রে আমাদের ডিটেক্টর গুলো কিন্তু একটা সার্কেল আকারে ছিল, গ্যান্ট্রির ভেতরে পুরোপুরি একটা 360 ডিগ্রি সার্কেল আকারে ছিল এবং ওইটা মুভ করছিল না, শুধুমাত্র টিউবটা মুভ করছিল। তার মানে আমাদের এই স্টেমটা হচ্ছে ট্রু। তাহলে এ নাম্বার স্টেমটা ট্রু। ফোর্থ জেনারেশনের ক্ষেত্রে ডিটেক্টর মুভ করবে না। টেকনিশিয়ান কন্ট্রোল মেশিন ফ্রম অপারেটর কনসোল, এটা কিন্তু ট্রু হবে। হ্যাঁ, টেকনিশিয়ানটা কিন্তু আপনাদের অপারেটর কনসোল এরিয়া থেকে ওরা মেশিনটাকে কন্ট্রোল করে, তারপর পেশেন্টের নেম, সেক্স, ডাটা এগুলো সব কিছু ঢুকায়। ওয়ার্কিং ডান ইন কম্পিউটার রুম, এখন এইটা একটু কনফিউজিং, হয়তো বা স্টেমটা ঠিক মতো বসানো হয়নি বা অন্য কিছু থাকতে পারে। ওয়ার্কিং ডান ইন কম্পিউটার রুম দিলে এটা ট্রু হবে এই অর্থে, কারণ হচ্ছে কম্পিউটারে তো কিছু কাজ করা হয়, যেমন হচ্ছে আমাদের কম্পিউটারে গ্রে স্কেল গুলো ঢুকানো থাকে, সিটি নাম্বার গুলো ঢুকানো থাকে, ওখানে আমরা শেড চেঞ্জ করতে পারি এগুলো। কিন্তু যদি ওয়ার্কিং ইজ অনলি ডান ইন কম্পিউটার রুম অনলি থাকে বা এই টাইপের কিছু থাকে, সেক্ষেত্রে কিন্তু ফলস হবে। এই সিস্টেমটা একটু কনফিউজিং, হয়তো বা ইনকমপ্লিট। তারপরে কি বলছে, রিসেপশনিস্ট ক্যান প্লে ভিডিও গেম ইন ওয়েটিং রুম, এটা আমরা ফলসই ধরি। 300 কিলোভোল্ট ইউজড, এখন 300 কিলোভোল্ট ইউজ হয় না, এক্ষেত্রে আমাদের ইউজ হয় হচ্ছে, আমরা দেখলাম 120 কিলোভোল্ট, হাইস্ট 140 কিলোভোল্ট পর্যন্ত ইউজ হয়। তাহলে ই নাম্বারটা আমাদের ফলস হবে। আমরা তাহলে মোটামুটি প্রথম তিনটাকে ট্রু আর লাস্টের দুইটাকে ফলস ধরতে পারি। এর মধ্যে কনফার্ম হচ্ছে যে ফোর্থ জেনারেশনের ক্ষেত্রে আমরা জানি এটা আগে থেকে ডিটেক্টর গুলো মুভ করে না, টেকনিশিয়ানটা অপারেট করে হচ্ছে অপারেটর কাউন্সিল থেকে, এটাও ট্রু। তারপরে আমাদের হচ্ছে মানে 300 কিলোভোল্ট কখনোই ইউজ হয় না, এখানে 120 কিলোভোল্টেজ ইউজ হয়। রিসেপশনিস্ট প্লে ভিডিও গেম, এটা খুবই ইররিলেভেন্ট, এটা ফলস দিব। আর হচ্ছে ওয়ার্কিং ডান ইন কম্পিউটার রুম, যেহেতু কম্পিউটারে অনেক কিছু ডাটা কালেক্টেড থাকে, কম্পিউটার নিজে কিছু কাজ করে, এখানে আমরা এটা ট্রু দিব এই জন্য। কিন্তু যদি অনলি থাকতো তখন এটা হতো ফলস। দেন আমরা চলে যাই বেসিক সিটি টার্মস। বেসিক সিটি টার্মস এর ভেতরে কিছু টার্ম আছে যেগুলো আমাদের সিটি স্ক্যান রিপোর্টিং এর সময় বা সিটি স্ক্যান ইমেজ ফরমেশনের সময়, সিটি রিকনস্ট্রাকশনের সময় অবশ্যই অবশ্যই জানতে হবে। যেমন এগুলো আমরা কিন্তু এমআরআই এর সময় আলোচনা করেছি, এমআরআই কিন্তু আমরা ম্যাট্রিক্স, তারপর ভক্সেল, পিক্সেল সম্পর্কে আলোচনা করেছি, সিটিতেও সেম এগুলো অলমোস্ট। কি বলছে, ইচ সিটি স্লাইস ইজ সাবডিভাইডেড ইনটু এ ম্যাট্রিক্স অফ আপ টু 1024 ইন্টু 1024 ভলিউম এলিমেন্ট। আর বলছে যে যখন আমরা ম্যাট্রিক্সটাকে একটা পিকচার এলিমেন্টে কনভার্ট করব, তখন সেটার নাম হবে পিক্সেল। আর এই পিক্সেলটাকে যখন আমরা ভলিউম আকারে বা জেড এক্সিস বরাবর একটা ভলিউম দিব, তখন এটার নাম হয়ে যাবে ভক্সেল। তাহলে দেখেন, যখন আমাদের ম্যাট্রিক্সটাকে আমরা 2D ইমেজে এক্সপ্রেস করব, তখন সেটার নাম পিক্সেল। আর এই পিক্সেলটাকে যখন 3D ইমেজে এক্সপ্রেস করব, তখন সেটা হয়ে যাবে ভক্সেল। এই ছবিটা দেখলে আমাদের ক্লিয়ার হবে। সিটির ক্ষেত্রে ফিল্ড অফ ভিশন যেটা, এটা ধরি আমরা ফিল্ড অফ ভিশন যদি আমরা এই এরিয়াটাকে ধরি, সিটির ক্ষেত্রে এই পুরা চারকোনাচি এরিয়াটাকে অনেকগুলো দেখেন ছোট ছোট রো আর হচ্ছে এই যে কলাম, রো কলামে ভাগ করেছে, ঠিক আছে, এভাবে স্ট্রেট স্ট্রেট রো কলামে ভাগ করা হয়েছে। এগুলো সবগুলো মিলাই হচ্ছে আমাদের ম্যাট্রিক্স। হ্যাঁ, এখন হচ্ছে যদি আমরা এই ম্যাট্রিক্স এলিমেন্ট, যেমন এইটার যদি এই একটা যদি আমরা ঘরকে চিন্তা করি, যেমন হচ্ছে এই ঘরটা, হ্যাঁ, যেটার একটা হচ্ছে আমাদের লেন্থ আছে, ওয়াইড আছে, মানে যেটা 2D একটা পোর্শন, যদিও দেখাটা আঁকা বাঁকা হয়ে যাচ্ছে, 2D পোর্শন যেটা, সেটা হচ্ছে আমাদের পিক্সেল। এখন এই পিক্সেলটাকে যদি আমরা জেড এক্সিস বরাবর, মানে এই চারকোনাচিটা আমাদের পিক্সেল, কিন্তু যদি আমরা এইটাকে এখন আমরা মনে করি একটা হচ্ছে জেড এক্সিস বরাবর এটাকে একটা মানে এটার একটা পোর্শন ড্র করি, বা জেড এক্সিস বরাবর এটাকে একটা লেন্থ দিই, এটাকে যদি আমরা একটা 3D একটা ইমেজ হিসেবে কনভার্ট করি, তখন সেটার নাম হয়ে যাবে ভক্সেল।
এটা আমাদের অনেক ডিটেলস লাগবে না, বা এমসিকিউ এ হয়তো বা এভাবে সরাসরি আসবেও না, জাস্ট বোঝার জন্য খুব সোজাভাবে বললে প্রথমে আমরা চিন্তা করব যে পুরা সিটি স্ক্যানের যে ফিল্ড অফ ভিশন সেটাকে আমরা অনেকগুলো রো আর কলামে ভাগ করেছি, যেগুলোকে বলা হচ্ছে পিক্স মানে ম্যাট্রিক্স। কত 512 × 512, বা অনেক সময় এখন 1024 × 1024-এও ভাগ করে ম্যাট্রিক্সটাকে। এরপর হচ্ছে ম্যাট্রিক্সটাকে যখন হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ বা একটা 2D অবজেক্ট আকারে কনভার্ট করি তখন সেটার নাম হয়ে যায় পিক্সেল। আর যখন আমরা পিক্সেলটাকে বা হচ্ছে ম্যাট্রিক্সটাকে একটা 3D অবজেক্ট আকারে চিন্তা করি তখন সেটার নাম হয়ে যায় ভক্সেল। এখন অ্যানাইসোট্রপিক ভক্সেল জিনিসটা কি দেখেন, এক্ষেত্রে খেয়াল করে পিক্সেলের চেয়ে আমাদের হচ্ছে লেন্থটা অনেক বেশি, জেড এক্সিস বরাবর ভক্সেলটা অনেক বেশি, এই জন্য এটার নাম হয়ে গিয়েছে একটা অ্যানাইসোট্রপিক ভক্সেল। আর আইসোট্রপিক ভক্সেল জিনিসটা কি, যখন আমাদের এক্স ওয়াই জেড এক্সিস বরাবর জিনিসটার ডায়ামিটার সমান হবে, মানে পিক্সেল আর ভক্সেল যখন সমান হবে তখন সেটার নাম হচ্ছে আইসোট্রপিক ভক্সেল। তাহলে অ্যানাইসোট্রপিক কখন, যখন আমাদের ভক্সেলটা বড় পিক্সেলের চেয়ে তখন সেটা আমাদের অ্যানাইসোট্রপিক, ভক্সেল ইজ লার্জার দেন পিক্সেল। আর আইসোট্রপিক হচ্ছে যখন তিনটাই সমান। এই জিনিসগুলো এখানে বলা হচ্ছে। এখন আমাদের এই জিনিসগুলো আলোচনা করার মেন মোটোই হচ্ছে সিটি নাম্বার বা হান্সফিল্ড ইউনিট যেটা, সেটাকে আলোচনা করা। এখন বলছে যে ইচ পিক্সেল মানে প্রত্যেকটা পিক্সেলকে একটা সিটি নাম্বার অ্যাসাইন করা হয়েছে, যে সিটি নাম্বারটা এভারেজ অফ অল অ্যাটেনিউয়েশন ভ্যালুস কন্টেইন উইথিন সার্টেন ভক্সেল। ভক্সেলের ভেতরে যতগুলো অ্যাটেনিউয়েশন ভ্যালু আছে সেগুলো সবগুলোর এভারেজে সমান হচ্ছে ওই পিক্সেলের সিটি নাম্বার। এখন পিক্সেল সাইজ ইকুয়াল টু ফিল্ড অফ ভিশন বাই ম্যাট্রিক্স সাইজ, এই ইকুয়েশনটা মনে রাখবেন। হ্যাঁ, ম্যাথমেটিক্স চলে আসতে পারে একটা দুইটা সিঙ্গেল বেসড ক্ষেত্রে, এই জন্য এই ইকুয়েশনটা ইম্পর্টেন্ট। পিক্সেল সাইজ ইকুয়াল টু ফিল্ড অফ ভিশন বাই ম্যাট্রিক্স সাইজ। এখন লিনিয়ার অ্যাটেনিউয়েশন কোএফিসিয়েন্ট জিনিসটা আমরা আগে আলোচনা করেছি। এখানে জাস্ট একটু শর্টকাটে বলা, অ্যাটেনিউয়েশন জিনিসটা কি আমরা জানি। অ্যাটেনিউয়েশনটা হচ্ছে রিডাকশন অফ ইমেজ ইন্টেন্সিটি, মানে ইমেজ ইন্টেন্সিটিটা কমে যাওয়া অ্যাবজর্পশন বা স্ক্যাটারিং এর মাধ্যমে। মানে কোন একটা এক্স-রে যদি বিম ফেলি আমরা ইমেজ নেওয়ার জন্য, সেটার যে পোর্শনটুকু স্ক্যাটারিং আর অ্যাবজর্পশনের জন্য নষ্ট হয়ে যায় সেইটাই হচ্ছে আমাদের অ্যাটেনিউয়েশন। আর লিনিয়ার অ্যাটেনিউয়েশন কোএফিসিয়েন্ট হচ্ছে পার সেন্টিমিটারে যে অ্যাটেনিউয়েশন কোএফিসিয়েন্ট বা যে অ্যাটেনিউয়েশনটা হয় সেটাই আমাদের লিনিয়ার অ্যাটেনিউয়েশন কোএফিসিয়েন্ট। এগুলো প্রিভিয়াস ক্লাসের পড়া, যদি কনফিউশন লাগে প্রিভিয়াস ক্লাসগুলো একটু চেক করে নেবেন। প্রিভিয়াস ক্লাসে মানে যে স্লাইড বা যেখান থেকে পড়েছেন একটু চেক করে নিলে আপনাদের ক্লিয়ার হয়ে যাবে আরেকবার। এখন লিনিয়ার অ্যাটেনিউয়েশন কোএফিসিয়েন্টটা হচ্ছে বেসিক প্রপার্টি অফ ম্যাটার, ডিপেন্ডস অন এক্স-রে এনার্জি, অ্যাটমিক নাম্বার এন্ড ডেন্সিটি অফ ম্যাটার এর উপর ডিপেন্ড করে। Attenuation coefficient reflects the degree to which X-ray intensity is reduced by a material. এখানে আমরা দেখি আইটা হচ্ছে আমাদের ইন্টেন্সিটি অফ দি মানে ইন্টেন্সিটি নিউ ইন্টেন্সিটি অফ এক্স-রে, আর I0টা I0টা হচ্ছে ইন্টেন্সিটি অফ প্রিভিয়াস এক্স-রে। এটা তো আমরা জানি লগারিদম। আর আমাদের হচ্ছে যেটা আমাদের এটা নিউটা হচ্ছে আমাদের লিনিয়ার অ্যাটেনিউয়েশন কোএফিসিয়েন্ট, আর এক্সটা হচ্ছে আমাদের থিকনেস অফ ম্যাটার। হ্যাঁ, থিকনেস অফ ম্যাটার এই ইকুয়েশনটা আমাদের লিনিয়ার অ্যাটেনিউয়েশন কোএফিসিয়েন্টের ইকুয়েশন, এবং এটা আমরা জানি প্রিভিয়াসলি ডিসকাসড। লিনিয়ার অ্যাটেনিউয়েশন কোএফিসিয়েন্টের সাথে আমাদের হান্সফিল্ড ইউনিটের বা হচ্ছে সিটি ইউনিটের একটা রিলেশন আছে। সাধারণত সিটি ইউনিট সিটি নাম্বার কাকে বলে, সিটি নাম্বারটা হচ্ছে আমাদের প্রতিটা কোনো একটা পিক্সেল মানে একটা পিক্সেলের ভেতরে যে হচ্ছে এলিমেন্ট গুলো আছে বা সেগুলো সবগুলো মানে একটা ভক্সেলের ভেতরে সবগুলো এলিমেন্টের অ্যাটেনিউয়েশন কোএফিসিয়েন্টের এভারেজটাই হচ্ছে আমাদের ওই নির্দিষ্ট পিক্সেলের জন্য সিটি নাম্বার। ডেফিনেশন আমাদের আসবে না ইউজুয়ালি, অনেক সময় লাইন আকারে চলে আসতে পারে, এই জন্য একটু বুঝে রাখলে হবে, যেহেতু আমাদের এমসিকিউ ডেফিনেশন মুখস্থ করার কিছু নাই। সিটি নাম্বার অফ এনি given pixel is calculated from the X-ray attenuation coefficient of tissue contained in the voxel.
এখন হান্সফিল্ড ইউনিটটাকে কিভাবে সেট করা হয়? হান্সফিল্ড ইউনিটটাকে সাধারণত ওয়াটারের ক্ষেত্রে 0 ধরা হয় এবং ওয়াটারের সাথে কম্পেয়ার করে বাকিগুলোকে আমাদের মানে মান দেওয়া হয়। সাধারণত যেগুলো ওয়াটারের চেয়েও যেগুলো ডেন্সিটি কম সেগুলোকে মাইনাসে মার্কিং করা হয়। যেমন এয়ারের ডেন্সিটি খুবই কম, এটাকে -1000-এ, আর যেটা অনেক বেশি ডেন্স সেগুলোর ক্ষেত্রে সেগুলোকে আমরা প্লাসে, যেমন আমাদের বোনসটাকে আমরা প্লাসে, অনেক বেশি প্লাসে আমরা বোনসটাকে মার্কিং করি। হ্যাঁ, যদি সিটি স্ক্যান থেকে একটা টপিক পরীক্ষার আগের দিন দেখতে হয় বা কে কারো কাছে সিটি স্ক্যান খুবই কঠিন লাগলো, সে হয়তো ভাবলো আমি কোনোদিন সিটি স্ক্যান পড়বো না, সেও যদি একটা টপিক পড়ে যেতেই হবে, না পড়ে কখনোই পরীক্ষার হলে যাওয়া যাবে না এবং পরীক্ষার আগের দিন মাস্ট রিভিশন দিয়ে যেতে হবে। সেটা হচ্ছে সিটি নাম্বার বা হান্সফিল্ড ইউনিট। একটা সিঙ্গেল বেস পুরোপুরি চলে আসতে পারে, এমসিকিউ আকারে আসতে পারে, আবার যদি কখনো দুইটা আকারে নাও আসে তারপরে কোনো একটা কোশ্চেনের সাথে মিক্সড আপ আকারে ডেফিনেটলি আসবে, কোশ্চেন আসবেই এখান থেকে। এখন হান্সফিল্ড ইউনিট জিনিসটা কি? দি গ্রে স্কেল ইজ ইউজ টু ডিসপ্লে সিটি ইমেজ। এখন যেটা বলছে যে আপনার ইউজুয়ালি গ্রে স্কেল অ্যাসাইন লাইটার শেডস অফ গ্রে ফর হায়ার হান্সফিল্ড ইউনিট ভ্যালু। যেমন ধরে যে বোনসের ক্ষেত্রে আমাদের সিটি নাম্বারটা অনেক বেশি, দেখেন +1000, কিন্তু গ্রে স্কেলে আমাদের লাইটার শেড দেওয়া হয়েছে। আর যেটা সিটি নাম্বার কম তাদেরকে গ্রে স্কেলে হায়ার মানে অনেক বেশি ডার্ক শেডোটা দেওয়া হয়েছে, ঠিক আছে? বা হ্যাঁ, আর এই ক্ষেত্রে লাইটার, এক্ষেত্রে ডার্ক শেড দেওয়া হয়েছে। এখন আমরা নর্মালি চিন্তা করে দেখি, ওয়াটারটাকে আমরা ধরেছি H2O, ওটাকে আমরা ধরেছি 0, 0 ধরে ফ্যাট এয়ারটা মাইনাসে, আর আমাদের যেগুলো হচ্ছে গ্রে ম্যাটার, তারপরে আমাদের বোনস, এগুলো প্লাসে ডিমার্কেট করা হয়েছে। এখন হান্সফিল্ড ইউনিটের একটা ইকুয়েশন আছে, হান্সফিল্ড ইউনিট ইকুয়াল টু, এটা দেখে তাহলে আমাদের সুবিধা হবে। সিটি নাম্বার ইকুয়াল টু কি? সিটি নাম্বার ইকুয়াল টু হচ্ছে নিউ অফ দি টিস্যু, যে টিস্যুটা সিটি নাম্বার ডিটেক্ট করবে সেটাকে মাইনাস করতে হবে নিউ অফ ওয়াটার দিয়ে, ডিভাইডেড বাই নিউ অফ ওয়াটার ইন্টু 1000। 1000টা কিন্তু আপনার একটা হচ্ছে কনস্ট্যান্ট বা হচ্ছে একটা মানে এই যে এটা হচ্ছে আমাদের ম্যাগনিফিকেশন কনস্ট্যান্ট। এটা 500, 1000, 2000 যে কোনোটা হতে পারে এবং অনেক জায়গায় এটাকে কে দিয়েও প্রকাশ করা হয়। এই ইকুয়েশনটা সুন্দর করে লিখে রাখবেন এবং মনে রাখতে হবে। আর এটা আসলে টিস্যু ভক্সেল বোঝানো হয়েছে, মানে কি টিস্যু ভক্সেল বা একটা ভক্সেলের ভেতরে যতগুলো অ্যাটেনিউয়েশন কোএফিসিয়েন্ট আছে সেইটার যে এভারেজ, সেইটাই হচ্ছে আমাদের একটা নির্দিষ্ট পিক্সেলের সিটি নাম্বার, ঠিক আছে? সিটি নাম্বার হচ্ছে পিক্সেলের, আর সিটি নাম্বারটা হচ্ছে এভারেজ অফ অল দি অ্যাটেনিউয়েশন কোএফিসিয়েন্ট অফ স্পেসিফিক ভক্সেল। এটাও একই। আর এই ছবিটা একটু মনে রাখতে হবে যে দেখেন কোনটার বেশি কোনটার কম। আর হান্সফিল্ড ইউনিটের একটা চার্ট আছে বড়, ওইটা মনে রাখতে পারলে ভালো। আর যদি কেউ ওইটা মনে রাখতে না পারেন বা কঠিন মনে হয়, তারপরেও এই 6টা মাস্ট মুখস্থ রাখতে হবে। এটা ইনফিনিটি স্টার, মানে এই 6টা স্ট্রাকচারের হান্সফিল্ড ইউনিট অবশ্যই মনে রাখতে হবে। আমি সবাইকেই বলেছি একটা স্পেসিফিক ছোট খাতা বা কিছু বানাতে, যেটা পরীক্ষার আগের দিন দেখে যাব, মেইনলি মানগুলো লেখা থাকবে যেখানে বিভিন্ন রকমের ইকুয়েশন মান, সেই জায়গায় অবশ্যই এই ইকুয়েশনটা লিখে রাখবেন, এই ইকুয়েশন আর হচ্ছে এই মানগুলো মাস্ট লিখে রাখবেন। এই 6টা মুখস্থ করতে হবে। ওয়াটারটা আমরা আগে থেকেই জানি 0, এয়ারটা আমরা জানি -1000, বোনস আমরা জানি +400 থেকে 1000, তাহলে মাঝখানে থাকলো কি সফট টিস্যু, ফ্যাট আর লাংস। অবশ্যই অবশ্যই মনে রাখতে হবে। আমাদের সময় আমাদের এফসিপিএসসি সিঙ্গেল বেসড আসছিল সিটি নাম, হুইচ অফ দি ফলোইং ইজ ফলস। হ্যাঁ, এখানে ছিল সিটি নাম্বার অফ এয়ার ইজ -3000, ওটা ফলস হবে। হ্যাঁ, সিঙ্গেল বেসটা আসছিল, এটা কিন্তু সিঙ্গেল বেস চলে আসে, এরকম ঘুরায় ফিরায় চলে আসবে। যেমন দিয়ে দিল সিটি নাম্বার অফ ফ্যাট ইজ 0, তখন ওইটা ফলস হবে। এরকম হচ্ছে আমাদের মনে রাখতে হবে। আর টিপিক্যাল হান্সফিল্ড ইউনিট, এটা এই নামগুলো এগুলো মুখস্থ করবেন। যাদের একটু মানে ব্রেনে মনে থাকবে বা বেশি কঠিন লাগছে না তারা একটু মনে রাখার চেষ্টা করবেন, না যাদের মনে থাকবে না তারা অ্যাটলিস্ট মোটামুটি একটু কাছাকাছি আইডিয়া করার ট্রাই করবেন, কিন্তু এই 6টা মান অবশ্যই মুখস্থ করে যেতে হবে। আর এটা এটা অলমোস্ট সেম, এই চারটা
ইয়ে থেকে নাও, সেলম্যান থেকে নাও, কিন্তু এখানে দুইটা ভুল দেওয়া আছে। সেটা হচ্ছে আমাদের হোয়াইট ম্যাটার গ্রে ম্যাটারের ক্ষেত্রে এইটা দিয়ে মাইনাস বোঝানো হচ্ছে মোস্ট প্রবাবলি, কিন্তু এটা মাইনাস হবে না, এই দুটা প্লাস হবে। আর এখানে আমাদের ফ্যাট আর এয়ারের ক্ষেত্রে এই দুটা মাইনাস হবে। হ্যাঁ, এটা কিন্তু অর চিহ্ন নাই, এটা মাইনাস হবে, কিন্তু এইখানে এই দুটা প্লাস হবে, মানে জিরোর ওপরে সবগুলো প্লাস আর জিরোর নিচের সবগুলো মাইনাস। এবার আরেকটা জিনিস হচ্ছে, এই হলো আমাদের মোটামুটি হান্সফিল্ড ইউনিট। তাহলে এতক্ষণ ধরে আমরা যা পড়লাম তার মধ্যে আমরা যদি সবার আগে পড়ি, তাহলে আমরা পড়বো হান্সফিল্ড ইউনিট বা সিটি নাম্বারটা আমরা সবার আগে পড়বো। সিটি নাম্বার থেকে কোন জিনিসটা পড়বো, এই ইকুয়েশনটাকে মনে রাখবো, আর এই মানগুলো একদম মুখস্থ রাখবো। এই 6টা মান ভুলে যাওয়া যাবে না, পরীক্ষার হলে না পড়ে যাওয়া যাবে না। আর যাদের একটু ব্রেনের ক্যাপাসিটি ভালো চলে আসতে পারে যে কোনোটা, তারা এই পুরোটাই পড়ার চেষ্টা করবো। স্পেশালি ওই 6টার সাথে এই কয়টা পড়ার ট্রাই করবেন। যদি অন্যগুলো পড়তে নাও পারেন, লিভার, হোয়াইট ম্যাটার, গ্রে ম্যাটার, এগুলো বোনস আমাদের ইম্পর্টেন্ট। ব্লাড ক্লট, এই দুটা মোস্টলি না হলেও হবে। মাসেলটা দেখবেন, ওয়াটার, ফ্যাট, এয়ার, এই কয়টা পড়ার ট্রাই করবেন। তার মানে আমাদের আগের 6টার সাথে আমরা হচ্ছে ট্রাই করব লিভার, হোয়াইট ম্যাটার, লিভার, হোয়াইট ম্যাটার আর হচ্ছে গ্রে ম্যাটার, এটা পড়ার ট্রাই করব আমরা। যদি বাকিগুলো মনে নাও থাকে, ওই কয়টার সাথে এই 3টা লিখে রাখবো। এবার আমরা চলে যাই নেক্সট টপিক, কিন্তু আমাদের রিকনস্ট্রাকশনেরই একটা পার্ট, সেটা হচ্ছে আমাদের সিটি উইন্ডোইং। সিটি উইন্ডোইং জিনিসটা কি, আর হচ্ছে সিটি উইন্ডো লেভেল জিনিসটা কি। এখন সিটি উইন্ডোইংটা হচ্ছে the process in which the grayscale component of an image is manipulated via city number। সাধারণত দেখা যায় কি যে আমরা একটা মানে স্পেসিফিক একটা পোর্শনের ছবি খুব ভালোভাবে নিতে যাচ্ছি, তখন ওই গ্রে স্কেল কম্পোনেন্ট গুলো মানে ম্যানিপুলেট করার যে প্রসেস, সেটাকেই বলা হয় সিটি উইন্ডো। দিস উইল চেঞ্জ দি অ্যাপিয়ারেন্স অফ দি ইমেজ টু হাইলাইট পার্টিকুলার স্ট্রাকচার। এটা কখন করা হয়, একটা পার্টিকুলার স্ট্রাকচারকে হাইলাইট করার জন্য এটা করা হয়। দেখেন একটা মানে চেস্টের একই প্লেসের সেকশন, লাং উইন্ডো, দেখেন একটা লাং উইন্ডোতে এক রকমের ইমেজ ফর্ম হচ্ছে, উইন্ডো ওয়াইডটা আলাদা, মানে এই রেঞ্জের উইন্ডো ওয়াইড নেওয়া হচ্ছে। সফট টিস্যু উইন্ডো, সফট টিস্যুর ক্ষেত্রে দেখেন উইন্ডো ওয়াইড আর লেভেলটা আলাদা। আর বোন উইন্ডোর ক্ষেত্রে আবার এই দুটা আরো কম। মানে এই জিনিসটা একটু বোঝার চেষ্টা করেন, একই লেভেলে উইন্ডো ওয়াইড আর উইন্ডো লেভেল চেঞ্জ করার মাধ্যমে ইমেজটাকে কিন্তু ম্যানিপুলেট করা যায়। কিন্তু আমরা যখন সিটি স্ক্যানটা নিয়েছিলাম একবারই এক্সপোজ করে একবারই ইমেজটা নিয়েছি, কিন্তু আমরা উইন্ডো ওয়াইড আর লেভেলটা চেঞ্জ করে 3বার 3 রকম ইমেজ এনেছি। এখন কোন জিনিসটা কাকে বলে, উইন্ডো ওয়াইডটা হচ্ছে ইজ দি মেজার অফ দি রেঞ্জ অফ সিটি নাম্বার দ্যাট অ্যান ইমেজ কন্টেইন। ধরেন আমি লাংয়ের ইমেজ নিব, তখন আমি একটা নির্দিষ্ট রেঞ্জ ঠিক করলাম, এই যে এই রেঞ্জটা আমি নিলাম, এটা আমাদের উইন্ডো ওয়াইড। মানে এই আমার ইমেজে পুরাটাই ছিল, কিন্তু আমি এই দুটা সেকশনকে অমিট করে জাস্ট এই পোর্শনটুকু নিচ্ছি, এইটা আমার উইন্ডো ওয়াইড, এই পোর্শনের ইমেজটা আমি ভালোভাবে চাচ্ছি। এখন উইন্ডো লেভেলটা কি জিনিস, উইন্ডো লেভেলটা হচ্ছে উইন্ডো ওয়াইড যেটা নিলাম সেইটার মিড পয়েন্টটাই হচ্ছে আমাদের উইন্ডো লেভেল। উইন্ডো লেভেলটা হচ্ছে সেইটার মিড পয়েন্ট। এখন ইউজুয়ালি এক্স রে ক্ষেত্রে কি, মানে ইউজুয়ালি সিটির ক্ষেত্রে কি করা হয়, সিটির ক্ষেত্রে কি আমরা উইন্ডো ওয়াইড আগে নিই নাকি উইন্ডো লেভেল আগে নিই। আমরা সিটির ক্ষেত্রে ধরলাম আমরা হচ্ছে আমরা লাংস দেখবো, তখন আমরা চিন্তা করব আমাদের লাংস এর হান্সফিল্ড ইউনিট কত, -400। তখন আমরা কি করব, -400 কাছাকাছি ধরেন একটা উইন্ডো লেভেল ধরবো, ধরে ওইটার ওপর নিচে আমরা মানে ওপর নিচে, ওপরে 200 নিচে 200 নিলাম। ধরেন আমরা 200 থেকে 600 পর্যন্ত উইন্ডো ওয়াইডটা সিলেক্ট করলাম, মানে এইরকম কিছুটা টেকনিক, মানে নেওয়ার উইন্ডো ওয়াইড নেওয়ার টেকনিক হচ্ছে এই টাইপের, যে আমরা একটা মাঝখানের পয়েন্টটাকে আগে ডিটেক্ট করবো, মানে উইন্ডো লেভেল, এরপর ওপরে নিচে নিয়ে আমরা ইমেজটা তৈরি করব। কিন্তু যদি আমাদের বলা হয় উইন্ডো লেভেল ইজ দি মিড পয়েন্ট অফ উইন্ডো ওয়াইড, তাহলে এটা ট্রু হবে। আর উইন্ডো ওয়াইড দিয়ে মূলত আমাদের হচ্ছে ইমেজে যে কয়টা মেজার অফ রেঞ্জ অফ সিটি নাম্বার দ্যাট অ্যান ইমেজ কন্টেইন, সেটা হচ্ছে আমাদের উইন্ডো ওয়াইড। এরপরে আরেকটা জিনিস মনে রাখতে হবে যে
আমাদের ব্রাইটনেস অর ডেন্সিটি অফ দি ইমেজ ইজ অ্যাডজাস্ট ভায়া উইন্ডো লেভেল। উইন্ডো লেভেলের ওপর ব্রাইটনেসটা ডিপেন্ড করবে আর কন্ট্রাস্টটা ডিপেন্ড করবে আমাদের উইন্ডো হোয়াইট এর ওপর। কেন? কারণ হচ্ছে আমরা যদি ছোট একটা রেঞ্জ নিই তাহলে আমাদের কন্ট্রাস্টটা ভালো বোঝা যাবে, অন্যদিকে অনেক বড় রেঞ্জ নিলে কন্ট্রাস্টটা খারাপ হয়ে যাবে। এটা ডিপেন্ড করছে উইন্ডো হোয়াইট এর ওপর। আর উইন্ডো লেভেলের ওপর যেহেতু ডিপেন্ড করে, মেন আমাদের উইন্ডো লেভেল আর উইন্ডো হোয়াইটটা ডিটেক্ট করা হয়। এই জন্য যদি আমরা উইন্ডো লেভেলটা উপরে নিতাম তাহলে তো উইন্ডো হোয়াইটও উপরে চলে আসতো, তাই না? তাহলে আমাদের হচ্ছে ব্রাইটনেসটাও বেশি হয়ে যেত। এই জন্য বলা হচ্ছে যে ব্রাইটনেসটা আমাদের তৈরি হচ্ছে উইন্ডো লেভেল দিয়ে, কিন্তু আমরা কন্ট্রাস্টটা অ্যাডজাস্ট করছি কি দিয়ে? উইন্ডো হোয়াইট দিয়ে। এই লাইনটা ইম্পর্টেন্ট। when window level is decreased the city image will be brighter and vice versa। যদি আমরা উইন্ডো লেভেলটাকে নিচের দিকে নিই তাহলে আমাদের সিটি ইমেজটা ব্রাইটার হবে, আর যদি আমরা উইন্ডো লেভেলটাকে মানে বাড়িয়ে দিই তখন আমাদের সিটি লেভেলটা মানে ভাইস ভার্সা হবে বা উল্টা হয়ে যাবে, ব্রাইটনেসটা কমে যাবে। কেন? কারণ আমরা এই জিনিসটাকে দেখি, এখানে আমরা উইন্ডো লেভেলটা নিচের দিকে নিয়েছি দেখে ব্রাইটনেসটা বেড়ে গিয়েছে, বোনস ভালো দেখা যাচ্ছে না, মিডিয়াস্টেনামটা ভালো দেখা যাচ্ছে না। আর এইটা আমাদের হচ্ছে লাং উইন্ডো আর এইটা মিডিয়াস্টেনাল উইন্ডো। এখানে আমরা উইন্ডো লেভেলটা একটু উপরের দিকে নিয়েছি, যার জন্য দেখা যাচ্ছে কি, দেখা যাচ্ছে যে আমাদের মানে ইমেজটা কিন্তু অত ব্রাইট দেখা যাচ্ছে না। এখন জেনারেল রুলস অফ সেটিংসটা কি, এটা জাস্ট রিডিং দিলে আপনারা বুঝবেন যে ইউজুয়ালি একটা পয়েন্টে উইন্ডো লেভেল নিয়ে তারপরে আমরা হচ্ছে উইন্ডো হোয়াইটটাকে ডিটেক্ট করি, 500 থেকে 2000 হচ্ছে বেস্ট। আর হোয়াইট উইন্ডো হোয়াইটটা কি, যেখানে আমাদের অনেক বেশি গ্রেটার অ্যানাটমিক্যাল ডাইভার্সিটি থাকে, কিন্তু উইন্ডো হোয়াইট নিলে আমাদের দেখা যায় যে ডেন্সিটি মানে ছোট ছোট ডেন্সিটি গুলো বা হচ্ছে সাটেল ডেন্সিটি গুলো লস্ট হয়ে যায়। এখন ন্যারো উইন্ডো ওয়াইড এর ক্ষেত্রে যদি আমরা 50 থেকে 350 হার্টজ ইউনিট আমরা ইউজ করি তখন আমাদের সফট, সেটাকে বলা হয় ন্যারো উইন্ডো, যেমন সফট টিস্যু। আর আর ওয়াইড উইন্ডোটা হচ্ছে 500 থেকে 2000। তাহলে দেখেন অলমোস্ট 10 বা 10 গুণ কম বেশি। হ্যাঁ, এটা আমাদের ওয়াইড উইন্ডো বললে 50-র সাথে 10 গুণ করে দিলে ন্যারো উইন্ডোর সাথে ওয়াইড উইন্ডো পাওয়া যাবে। আর টিপিক্যাল উইন্ডো ওয়াইড কোনগুলো আমাদের মনে রাখতে হবে? উইন্ডো ওয়াইড আর উইন্ডো লেভেলের ক্ষেত্রে ব্রেনেরটা মনে রাখতে হবে আমাদের, লাংস এরটা আমাদের মনে রাখতে হবে, আর আমাদের আরেকটা যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে লিভার এরটা আমাদের মনে রাখার জন্য ট্রাই করতে হবে। এই তিনটা ইম্পর্টেন্ট। আর বাকি যে কয়টা আছে মনে থাকলে থাকলো, না থাকলে না থাকলো, কিন্তু এই তিনটা আমরা মনে রাখার জন্য ট্রাই করব। আর এটা আমাদের ওয়াইড উইন্ডো ওয়াইড ক্ষেত্রে বোন স্ক্যান, লাংস আর মানে বডি স্ক্যানের ক্ষেত্রে ওয়াইড, আর আমাদের হচ্ছে ন্যারো, এটা আমাদের ব্রেন আর লিভারের ক্ষেত্রে ন্যারো উইন্ডো ওয়াইড। হ্যাঁ, এখানে ন্যারো হবে। উপরের টেবিলটা হচ্ছে আমাদের ওয়াইড উইন্ডো ওয়াইড আর নিচেরটা আমাদের ন্যারো উইন্ডো ওয়াইড। জাস্ট নাম দুটা মনে রাখলেই হবে, এই উইন্ডো ওয়াইডটা মনে না রাখলেও সমস্যা নাই, শুধুমাত্র মনে রাখবো আমাদের ওয়াইড উইন্ডো ওয়াইড হচ্ছে বড় স্ট্রাকচার গুলোর ক্ষেত্রে, যেমন হোল বডি, বোনস, তারপর লাংস, আর আমাদের ন্যারোটা ইউজ করা হয় ব্রেন, লিভার এগুলোর ক্ষেত্রে। এখন আমাদের আরেকটা টপিক হচ্ছে মেথডস অফ ইমেজ রিকনস্ট্রাকশন ইন সিটি। আমরা এতক্ষণ যা পড়লাম ইমেজ রিকনস্ট্রাকশনের জন্য কোন কোন জিনিসগুলো লাগে, আর নেক্সট টপিক হচ্ছে আমাদের কি কি মানে মেথডস অফ ইমেজ রিকনস্ট্রাকশনের নামগুলো। এটা হচ্ছে তিনটা ভাগে ভাগ করা যায়, মেন ভাগ ব্যাক প্রজেকশন আর সামেশন মেথড, এটা মোস্ট ওয়াইডলি ইউজ হয় এখন। আদার মেথডের ভেতরে আছে ইটারেটিভ আর রিপিটেটিভ মেথড, এটাকে আবার তিন ভাগে ভাগ করা যায়, সিমultaneous, রে বাই রে কারেকশন আর পয়েন্ট বাই পয়েন্ট কারেকশন। আর থার্ড মেথডটা হচ্ছে অ্যানালাইটিক্যাল মেথড। নেক্সট ক্লাসে আমরা এখান থেকে শুরু করব। আপাতত আজকের মতো এখানেই শেষ করব। হ্যাঁ, আগামী ক্লাসে বাকি টপিক গুলো আলোচনা করব। তাহলে আমরা আজকে কি কি পড়লাম, শুরু স্লাইডে চলে যায়। আমরা আজকে বললাম হচ্ছে জেনারেশন অফ সিটি, যেটা হচ্ছে আমাদের 5 স্টার টপিক। দেন আমরা ইনফিনিটি স্টার টপিক গুলো থেকে পড়ে ফেললাম হচ্ছে আমাদের হান্সফিল্ড ইউনিটটা পড়লাম।
তারপর আমাদের ডিটেক্টর টাইপ গুলো আমরা আজকে আলোচনা করলাম। হ্যাঁ, জেনারেশন অফ সিটি আমাদের হয়ে গিয়েছে, হান্সফিল্ড ইউনিট হয়ে গিয়েছে, টাইপস অফ ডিটেক্টর আমাদের হয়ে গিয়েছে, ইম্পর্টেন্ট টপিক গুলোর ভেতরে এই কয়টা হয়ে গিয়েছে, ইকুইপমেন্টস অ্যান্ড মেথোডোলজি, উইন্ডো ওয়াইড আর উইন্ডো লেভেলটা আমাদের পড়া হয়ে গিয়েছে। নেক্সট ক্লাসে আমরা আর্টিফেক্ট, তারপর পিচ, ক্যালসিয়াম স্কোর, তারপর সিটি অ্যানজিওগ্রাম এগুলো সম্পর্কে একটু শর্টকাটে আলোচনা করব। আপাতত আপনারা এতটুকুই করে কমপ্লিট করেন। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ।